আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা আপনাদের সবার? হ্যালো, আসসালামু আলাইকুম। মাইক টেস্টিং 1 2 3 1 2 3। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। কি রে, আমাকে দেখা যাচ্ছে না? আমাকে আমাকে শুনতে পাচ্ছিস না? কে জানে আমাকে খোঁজার জন্য হারিকেন জ্বালায় আমাকে খুঁজতেছে। হারিকেন জ্বালা আমাকে খুঁজতেছে এই এই বিকাল বেলা, এখনো সন্ধ্যা হয় নাই। মানে যদিও আমাদের ইদানিং শীতকাল, মাগরিবের ওয়াক্ত আমাদের আগে আগেই চলে আসে। ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ভেক্টরের ওয়ান শট নেওয়ার একটা দাবি আসছে। কার কার আসলে ভেক্টরের ওয়ান শট দরকার, এবং যাদের যাদের আসলে এই ভেক্টরের ওয়ান শট দরকার, আমি ঠান্ডায় উড়ে যাচ্ছি ভাই, ভয়ঙ্কর অবস্থা। সো যাদের যাদের আসলে ভেক্টর ওয়ান শট দরকার, তারা আসলে মানে কি ধরনের ওয়ান শট করবে, লাইভ করবে না কি করবে? ওয়ালাইকুম সালাম। আরে সংকট, জীবন ওয়ান শট ছাড়া জীবনে আসলে কিছু নাই। ঠিক আছে, পুরো ফিজিক্সের একটা ওয়ান শট নিয়ে দিব, জীবনে আর কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে, এক ওয়ান শট জীবন পার। সুন্দর সুন্দর। আচ্ছা, ওকে ফাইন। আমি আসলে কাইন্ডে দিব। মানে ব্যাপারটা কি এরকম যে এই নিউটনীয় বলবিদ্যা যারাই আসলে ক্লাস করতেছেন এই পড়ন্ত বিকেলে, আপনারা কেউ আসলে ভেক্টর পড়েন নাই? মানে বিধিক অবস্থা ভাই, কেউ আসলে ভেক্টর পড়ে নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ লিজা, আমি জানছি কালকে তোর ইংলিশ পরীক্ষা, খুব ভালো, ভালো করে ইংলিশ পরীক্ষা দিস। আচ্ছা, ওকে। ওয়ালাইকুম সালাম। আরেকজন বাসার ঠিকানা জানা যাচ্ছে, কেন জানি বাসার ঠিকানা জানা যাচ্ছে, পড়ছেন আলহামদুলিল্লাহ। ওকে। এইসব আমার নাম নেন জাতীয় গরিব কমেন্ট করবেন না, এগুলো হচ্ছে অত্যন্ত দুস্থ গরিব কিসিমের কমেন্ট। আমার নাম নেন, ঠিক আছে, আমার নাম নেন জাতীয় কমেন্ট একেবারেই আমরা করব না। আমরা স্মার্ট মানুষজন, আমরা ব্রিলিয়েন্ট মানুষজন, ঠিক আছে। আচ্ছা, এই যে গরিবগুলো এসে উপস্থিত হয়েছে। আচ্ছা, কথা শুনুন সবাই, আমরা একটু পড়াশোনার ভিতরে চলে যাই। আমরা যদি একটু পড়াশোনার ভিতরে চলে যাই, টিচিং ব্যাকগ্রাউন্ড ইয়ে করে নাই না? ওকে ফাইন। আসেন, আমরা পড়াশোনার ভিতরে চলে গেলে আমরা কি কি করব একটু একটু কথা শুনেন। ঠিক আছে, এক ক্লাসেই সব চলে আসে, একদম এক ক্লাসেই সব চলে আসবে। পড়ালেখা করার দরকার কি ভাই? মানে 1.5 বছর 2 বছর ফিজিক্স পড়ার দরকার কি? ফিজিক্সের 21টা চ্যাপ্টার, আপনারা 21 দিন ফিজিক্স পড়বেন। এইচএসসির ফিজিক্স আমি মনে করো যে নিজের নামে একটা, এনাম ভাই মারবে, এনাম ভাই আমাকে তাল গাছ দিয়ে পিটাবে, বাট তারপরেও ধরো আমি এরকম একটা কোর্স চালু করে দিব। ঠিক আছে, শিখতেই চালু করে দিলাম, 21 দিনে এইচএসসির ফিজিক্স কমপ্লিট। একদিন পরিমাপ, দ্বিতীয় দিন ভেক্টর, তৃতীয় দিন হচ্ছে গতিবিদ্যা, চতুর্থ দিন নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা। তো এইভাবেই চলতে থাকবে, এইভাবেই চলতে থাকবে। ঠিক আছে, এই এক কমেন্ট এতবার করবা না ভাই। মানে কি এক কমেন্ট এতবার করার কারণ কি? কেন জানি তোরা আমার ধৈর্যের পরীক্ষা নেস, আমি বুঝি না। এই ধৈর্যের পরীক্ষা তোরা আমার কেন নেস? অদ্ভুত। আচ্ছা, তো কে জানি হচ্ছে একটু আমরা আগের ক্লাসে লাস্ট পর্যন্ত 2টা হোমওয়ার্ক দিছিলাম যদি আমার মনে থাকে। আগের ক্লাসের লাস্টে আমরা কি করছিলাম? আগের ক্লাসের লাস্টে গিয়ে হচ্ছে আমরা এই 2টা হচ্ছে হোমওয়ার্ক দিয়েছিলাম, 2টাই হচ্ছে ভরবেগ রিলেটেড। আমাদের 2টা প্রবলেমস ছিল, ভরবেগ রিলেটেড 2টা প্রবলেম ছিল। বাক স্বাধীনতা তুমি প্রয়োগ করো না, তাইলেই তো হচ্ছে। তো এই 2টা দেখায় আমরা একটু সামনে চলে যাই। তো এইটা মোস্ট প্রবাবলি আমার ছিল হচ্ছে প্রবলেম নাম্বার কত ছিল আমি ভুলে গেছি, প্রবলেম নাম্বার 18 মেবি, প্রবলেম নাম্বার 18 ছিল মেবি। সো এটা করছি, এইটার অ্যান্সার দিয়ে দেওয়া আছে, দেখো আমি অ্যান্সার দিয়ে দিছি। সো যারা যারা করছো তারা তারা আসলে বলতে পারবা, তারা তারা আসলে বলতে পারবা। সো যারা করছেন সবার যে আসলে প্রসেস হয়েছে এরকম না, আমি 2-1 জনের ম্যাথ দেখছি, তো সবার আসলে প্রসেস হয় নাই। ঠিক আছে, সো ব্যাপারটা একটু বুঝেন কি বলছে আপনাকে। আপনাকে বলছে হচ্ছে 5 গ্রাম বায়ু পূর্ণ একটি বেলুন ছিদ্র পথে 5 মিটার/সেকেন্ড বেগে বায়ু নির্গত হয় এবং 0.5 সেকেন্ড সময়ে সম্পূর্ণ বায়ু শূন্য হয়ে যায়। তাইলে এইটা একটু বুঝেন যে সম্পূর্ণ বায়ু শূন্য হয়েছে, সম্পূর্ণ বায়ু শূন্য হইতে কতটুকু সময় লাগছে? সম্পূর্ণ বায়ু শূন্য হইতে সময় লাগছে হচ্ছে 0.5 সেকেন্ড। তাইলে আমি যদি বলি এবং 0.5 সেকেন্ডে বায়ু কতটুকু খালি হয়েছে, এটাকে যদি আমি ক্ষুদ্র ভর হিসেবে চিন্তা করি, এইটাকে আমি যদি বলি কি, এইটাকে আমি যদি বলি হচ্ছে ক্ষুদ্র ভর, তাহলে ক্ষুদ্র ভরকে আমি যদি ডিএম দিয়ে লিখি, তাহলে ডিএম সমান কি? ডিএম সমান হচ্ছে 5 গ্রাম।
সুতরাং আমি এখানে কি লিখতে পারবো, আমি লিখতে পারবো হচ্ছে ডিএম ক্ষুদ্র ভর সমান সমান কি, সমান সমান হচ্ছে 5 গ্রাম। সো এই 5 গ্রামকে কি লেখা যাবে, 5 গ্রামকে লেখা যাবে 5 × 10⁻³ কেজি। সো এই যে 5 গ্রাম বাতাস আছে, এই 5 গ্রাম বাতাস কতটুকু সময় খালি হয়েছে, 0.5 সেকেন্ড সময় খালি হয়েছে। তাহলে সময়ের পরিমাণ কত, খালি হইতে কতটুকু সময় লাগে, টি এর পরিমাণ কত, টি এর পরিমাণ হচ্ছে 0.5 সেকেন্ড। আচ্ছা, এই বায়ুটা কি করতেছে, 5 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা বুঝেন যে ধরেন এই যদি আমার সেই বেলুনটা হয়, তো বেলুনটার নিচে দিয়ে মনে করেন একটা ফুটা টুটা ছিল, এই ফুটা দিয়ে ভি ভেলোসিটিতে হচ্ছে বাতাসটা বের হয়ে যাচ্ছে। বাতাসের বের হয়ে যাওয়ার ভেলোসিটি কত, বাতাসের বের হয়ে যাওয়ার ভেলোসিটি হচ্ছে 5 মিটার/সেকেন্ড। তাহলে তুমি দেখো ডিটি সময়ে ডিএম পরিমাণ বাতাস হয়ে বের হয়ে যাচ্ছে, ডিটি সময়ে ডিএম পরিমাণ বাতাস বের হয়ে যাচ্ছে। তাইলে আমাদের কি মনে আছে আমরা ভরবেগের নিত্যতা সূত্র কি দেখছিলাম, আমরা সরি ভরবেগের নিত্যতা সূত্র না, আমরা নিউটনের সেকেন্ড ল, নিউটনস সেকেন্ড ল আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম হচ্ছে নিউটনস সেকেন্ড লতে এফ ইকুয়ালস টু আমরা কি বলছিলাম, এফ ইকুয়ালস টু আমরা বলছিলাম হচ্ছে ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। বা এইটা থেকে আমরা কি বলছিলাম, এটা থেকে আমরা বলছিলাম এফ সমান সমান যখন ডেল্টা টি এর ভ্যালু কি, ডেল্টা টি এর ভ্যালু হচ্ছে শূন্যের কাছাকাছি। এই যে ডেল্টা টি আছে, এই ডেল্টা টি কে আমরা কি বলতাম, এটাকে আমরা বলতাম হচ্ছে টেন্ডস টু জিরো, সময়ের ব্যবধান হচ্ছে শূন্যের কাছাকাছি। সো সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হইলে আমরা এখান থেকে কি বলতে পারি, এফ সমান কি, এফ সমান হচ্ছে ডি ডিটি অফ পি। পিটা কি, পিটা হচ্ছে মোমেন্টাম। সো এই পি সমান কি, পি সমান সমান হচ্ছে ভরবেগ, পি সমান কি, পি সমান হচ্ছে এমভি। তাইলে এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো ডি ডিটি অফ এমভি। এখন দেখো এই যে ভেলোসিটি আছে, বেগ, জ্বালানি বের হয়ে যাওয়ার বেগ, বা জ্বালানি কখন আসবে, যখন আমরা রকেটের কথা বলবো। সো এখানে ভি দিয়ে আমরা কি বুঝাচ্ছি, এখানে ভি দিয়ে বুঝাচ্ছি এই যে বাতাস নির্গমনের বেগ। সো এই যে বাতাস নির্গমনের বেগ, এই ভেলোসিটিটা কি, এই ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুব। কারণ কি বলছে 5 মিটার/সেকেন্ড বেগে বের হচ্ছে, তাহলে কনস্ট্যান্টটা কি হবে, কনস্ট্যান্টটা চলে আসবে হচ্ছে সামনে। তাহলে কনস্ট্যান্টটা যদি সামনে চলে আসে, তাইলে এম সরি কনস্ট্যান্ট সামনে চলে আসবে, কনস্ট্যান্ট হচ্ছে ভি, তাহলে ভি সামনে চলে আসলো, তাইলে থাকবে হচ্ছে ডিএম ডিটি। তো এইটাই বেসিক্যালি আপনারা যে সূত্রটা বলতেছেন এফ সমান এম এ, এটা আমরা সবসময় লিখতে পারি না, কারণ এক এক সময় আসলে এক একটা চলক পরিবর্তন হয়, কখনো ভর পরিবর্তন হয়। এই যে দেখো আমরা ভরের পরিবর্তনের কথা কখনো ওইভাবে চিন্তা করি না। ভেরি গুড মাসুমা, মাসুমা ভেরি গুড, মাসুমা একদম ডিরেক্ট সূত্র লিখে দিছে, ভেরি গুড। আমরা যদি ডিরেক্ট ওই সূত্র লিখে আসি তাহলে আরো ভালো। তাহলে খেয়াল করো ডিএম, তাহলে ডিএমটা কি, ডিএমটার ভ্যালু এখানে আমি জানি, ডিটি এর ভ্যালু আমি জানি, ভি এর ভ্যালু জানি, তাহলে সবকিছু বসাই। ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 5, ডিটি এর ভ্যালু হচ্ছে 5 × 10⁻³ ডিভাইডেড বাই নিচে কি আছে, ডিটি এর ভ্যালু হচ্ছে 0.5। কি বাইর করতে চাই, বাইর করতে চাই হচ্ছে বলের মান বাইর করতে চাই। একক কি আসবে, একক আসবে হচ্ছে নিউটন। তাইলে এইটা ক্যালকুলেশন করলেই আই বিলিভ আমাদের অ্যান্সার মিলে যাবে। ভাই আমার একটা ক্যালকুলেটর লাগবে বস, আমাদের এই রুমে ক্যালকুলেটরের সংকট আছে। ভাই লোক কেউ নাই? ওকে, বন্দুকের অঙ্ক তো খুব সোজা, গতকালকে একাধিকবার বুঝাইছি বাবু। বন্দুক অনুভূমিক বরাবর পিছিয়ে যাচ্ছে, তাইলে ওইটাও অনুভূমিক বরাবর সামনে যাবে, ঠিক আছে। এখান থেকে মিলে যাওয়ার কথা বোধ হয়, তাই না? এই যে এখানে যদি আমি এখন যদি আচ্ছা ক্যালকুলেশন করেই ফেলি, কি আছে জীবনে, এই দশমিক যদি উঠায় দেই তাইলে এইটা আসবে হচ্ছে 10⁻²। এই 5 এর সাথে 5 কাটা যাবে, দ্যাট মিনস এখান থেকে কি পাচ্ছি 5 × 10⁻²। ক্যালকুলেটর 5 × 10⁻², দ্যাট মিনস কি, দ্যাট মিনস হচ্ছে 0.05। দ্যাট মিনস এইখান থেকে আমরা কি পাচ্ছি, এইখান থেকে পাচ্ছি 0.05 নিউটন। এই হচ্ছে আমাদের অ্যান্সার, 0.05 নিউটন। এইটা কি, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ ভাই, লাভ ইউ। আমি হয়তো নিয়ে গেছিলাম, প্লিজ, বুঝতে পারছি। ওকে, নিউটনের সেকেন্ড লতে ডিফারেন্সিয়েশন আসে, এটা বস আমরা দ্বিতীয় তৃতীয় ক্লাসে পড়াশোনা করছিলাম, আপনি মিস করছেন নাকি?
দ্বিতীয় তৃতীয় ক্লাসে আমরা পড়াশোনা করছি, আপনি আগের ক্লাসটা একটু দেখবেন দয়া করে। ওকে, চলে আসি পরেরটায়। পরের অঙ্কে আমরা একটু দেখি, এইটা কোন এক বছর জানি বুয়েট পরীক্ষায় আসছিল। তো এইটা আমরা দেখি প্রবলেম নাম্বার 19। সো প্রবলেম নাম্বার 19 এর কোশ্চেনটা কি বলছে আমরা একটু খেয়াল করি। প্রবলেম নাম্বার 19 এর কোশ্চেনে কি বলছে সবাই মনে রাখেন, আমাদের ফিজিক্সের প্রতিটা লাইন বাই লাইনে হচ্ছে আসলে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস চলে আসবে। মাসুমা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন নিয়ে নিউটনের যেটা বেসিক সূত্র। বেসিক্যালি নিউটনের সেকেন্ড ল আমাদেরকে আসলে কি বলে, নিউটনের সেকেন্ড ল আমাদেরকে বলে যে এফ ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু হচ্ছে এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি। সো এইটা হচ্ছে আসলে নিউটনের সেকেন্ড ল, একদম ফুল এন্ড ফাইনাল, এবং এই সূত্র দিয়ে আমাদের সমস্ত ম্যাথ করা উচিত, যদিও আমাদের লাগে না কারণ আমরা ছোট মানুষ তাই। ঠিক আছে আসিফুল, আমি জানি না আর একবারও এই তোমার কমেন্ট দেখার আমার কোনো ইচ্ছা নাই। আমি কি পীর ফকির নাকি? কয় ক্লাস লাগবে? যে কয় ক্লাস লাগবে আমরা দেখবো কয় ক্লাস লাগে। আর তোর যদি খুব তাড়া থাকে, এই পুরো ক্লাস হচ্ছে শুভ ভাই পড়ায় দিছে, এইচএসসি 26-এর আর্কাইভে আছে, তুমি শিখো অ্যাপের ভিতর ঢুকে দেখে নাও, 26-এর আর্কাইভের ভিতর গেলে পুরাটা পেয়ে যাবা, পুরা ক্লাস শুভ ভাই পড়ায় দিছে। ঠিক আছে, ওখান থেকে দেখে নাও যদি তোমার তাড়া থাকে। আচ্ছা দেখি কি বলছে। 30 কেজি ভরের একটি শেল, শেল মানে একটা গোলা বা একটা বোম, মিসাইল, মিসাইল। ঠিক আছে, এই যে এখন যুদ্ধ হচ্ছে পুরো ওয়ার্ল্ডে, কবে জানি তোর বাসায় আমার এই স্টুডিওর মধ্যে একটা বোমা এসে পড়ে, আল্লাহ মাফ করুক। আচ্ছা, 30 কেজি ভরের একটা শেল 48 মিটার পার সেকেন্ড বেগে উঠছে, খুব ভালো কথা। তা আমি ধরে নেই কি, এই মনে করে আমার শেলটা হচ্ছে উপবৃত্তাকার। কেন? এমনি ভাই, খুশিতে ঠেলায় ঘুরতে। তো এই যে আমার 30 কেজি ভরের যেই শেলটা আছে, এই 30 কেজি ভরের শেলটা কি করছে, এই 30 কেজি ভরের শেলটা 48 মিটার পার সেকেন্ড বেগে উঠছিল। তাহলে এই হচ্ছে শেলের একটা ভেলোসিটির ডিরেকশন। আমি ধরে নিলাম যে শেলটা হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে, শেলটা ডান দিকে যাচ্ছে। শেলটার ভর কত? শেলটার ভর হচ্ছে 30 কেজি এবং শেলটা হচ্ছে 48 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে উঠতেছিল। আচ্ছা, সো উঠতে উঠতে হঠাৎ একটা জায়গায় কি হয়েছে, হঠাৎ, শেল মানে হচ্ছে বোমা, বোমা, মিসাইল, মিসাইল। তো একটা মিসাইল মারছস কোন একটা দেশের উদ্দেশ্যে, ঠিক আছে, ইস এসব বলে না। আচ্ছা, এই যে এগুলো বলে না পলিটিক্যাল কথা, এই যে যুদ্ধের কথা বলা যাবে না ক্লাসরুমে, তারপরে বোমা টোমা বুয়েটে আসছে অঙ্ক, আমরা কি করব, করতে হচ্ছে। সো শেলটা বিস্ফোরিত হয়েছে, বার্স্ট করছে। সো বার্স্ট করে কি হয়েছে, দুই টুকরা হয়ে গেছে, দুই টুকরা হয়ে গেছে। 18 কেজি ভরের টুকরা, 18 কেজির একটা টুকরা হয়েছে, তাইলে আরেকটা টুকরা কত হবে? আরেকটা টুকরা হবে 30 মাইনাস 18, দ্যাট মিনস 12 কেজির একটা টুকরা হবে। আচ্ছা, এটা আমি বুঝলাম। সো কি বলছে, 18 কেজির ভরের টুকরাটি স্থির হয়ে যায়। 18 কেজি ভরের টুকরাটি কি হয়েছে, 18 কেজি ভরের টুকরাটি স্থির হয়ে গেছে। তা আমি মনে করলাম এই যে শেলটা উড়ছিল, এই শেলের মধ্যে হঠাৎ করে আটকা করে কি হয়েছে, এখানে একটা বিস্ফোরণ হয়েছে, দিরিম। এখানে কি হয়েছে, এখানে একটা দিরিম করে কড়াত মড়াত করে একটা বিস্ফোরণ হয়েছে। সেই দিরিম কড়াত মড়াত করে একটা বিস্ফোরণ হয়েছে। এই দিরিম কড়াত মড়াত করে বিস্ফোরণের পরে এই যে ভরটা আছে, এই ভরটা কত, এই ভরটা আমাকে বলে দিছে কত, এই ভরটা আমাকে বলে দিছে হচ্ছে 18 কেজি। এই ভরটা কত, এই ভরটা হচ্ছে 18 কেজি। এবং এই ভরটা কি হয়েছে, এই ভরটা হচ্ছে স্থির হয়ে গেছে। তার মানে এর ভেলোসিটি কত, এর ভেলোসিটি হচ্ছে 0। আচ্ছা, আপনাকে বলছে দ্বিতীয় টুকরাটির বেগ কত। সো অন্য আরেকটা টুকরা ছিল, সেই টুকরা তো ডেফিনেটলি সামনের দিকে আগাচ্ছিল। সো অন্য যে আরেকটা টুকরা ছিল, না এটাকে আমি আর গোল্লা আঁকবো না, এটাকে আমি কিভাবে আঁকবো, এইটাকে আমি এখন এইভাবে আঁকি, ভালো লাগবে। সো অন্য যে আরেকটা টুকরা ছিল, এই মনে করি আরেকটা টুকরা। এখন এই টুকরাটা কি করছে, এই টুকরাটা তো ভাই সামনের দিকে গতিশীল হচ্ছিল, এটার কালার পাল্টায় গেছে কেন, অদ্ভুত এমনি ভাই। এইটা কত, এটা হচ্ছে 12 কেজির একটা টুকরা। কেন? 30 কেজি ছিল, 18 কেজি রয়েছে, তাহলে এটা হচ্ছে 12 কেজি। তাহলে এই টুকরাটা কি করছে, এই টুকরাটা যে কোনো একটা ভেলোসিটিতে সামনের দিকে আগাচ্ছিল। তো এই ভেলোসিটির মানটা কত আমাদেরকে বের করতে হবে। খুবই সহজ অঙ্ক। তাহলে আমি যদি সবগুলা ভেলোসিটির একটা নাম দিয়ে দেই, তো এইটাকে আমি নাম দিলাম হচ্ছে V2। কারণ V2 বলতেছি, কারণ এই যে 12 কেজি আছে, এইটাকে আমি বলতেছি হচ্ছে M2। এই যে 18 কেজি আছে, এইটাকে আমি বললাম হচ্ছে M1। এবং যেহেতু এইটা 18 কেজি ভরটা স্থির হয়ে গেছে, সুতরাং এইখানে আমি বলবো কি, এখানে আমি বলবো হচ্ছে V1।
তাইলে V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু 0। কেন? কারণ কোশ্চেনে বলে দিছে টুকরাটা কি হয়েছে ভাই, টুকরাটা স্থির হয়ে গেছে, দিরিম ফাটছে, স্থির হয়ে গেছে। আচ্ছা, অনেকেই অ্যান্সার দিচ্ছ, কেউ 192 বলছো, কেউ 120 বলছো, কেউ 144 বলছো। মোটামুটি 3 ধরনের অ্যান্সার আমি পেয়েছি, 92, 44, 20, লাখে লাখে অ্যান্সার। কয়টা বোমা ফাটাইলি ভাই তোরা? কয়টা এতগুলা বোমা তোরা পাইস কোথায়? ট্রাম্প শুনলে তো তোদের খবর আছে, বলে এই মার ওদেরকে, ওদের অনেক তেল, বোমাও আছে ওদের, তেলও আছে। আচ্ছা, কি করবো আমরা? আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র খাটাবো। তো ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র খাটাইলে শুরুতে যা পাইছিলাম, এইটাকে আমি বললাম মনে করো ক্যাপিটাল এম, টোটাল ভর হচ্ছে এইটা, আর এই টোটালটাকে আমি বললাম হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইউ। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ, সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগের সমান। এইটা কি? এইটা হচ্ছে ভাই ওয়ান্স এন্ড ফর অল, এইটা আমরা সবাই জানি, এইটা হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ, এইটা হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ। এইটা কি? এইটা হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ। তো এই যে সংঘর্ষের আগের ভরবেগ আছে, সংঘর্ষের আগে কি আছে? এম আছে আর ইউ আছে। তাহলে ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ইউ সমান সমান সংঘর্ষের পরে কি হয়েছে? সংঘর্ষের পরে M1V1 প্লাস M2V2। আচ্ছা, আমাদেরকে বাইর করতে বলছে কি দ্বিতীয় টুকরাটির বেগ কত? ও আচ্ছা, 120 তো অ্যান্সার দেওয়াই আছে, তারপর আবার মানুষজন এখানে আমাকে অ্যান্সার বলতেছে, অদ্ভুত, কি একটা অদ্ভুত ব্যাপার। তাহলে V1 এর ভ্যালু কত? আমি দেখতে পাইছি মাত্রই আমাদের এই V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু 0, দ্বিতীয় টুকরাটা স্থির হয়ে গেছে, তাইলে এই পুরাটা হয়ে যাবে 0, প্লাস M2 এর ভ্যালু আমি জানি, M2 এর ভ্যালু হচ্ছে 12, ইনটু হচ্ছে V2 এর মান আমি বাইর করতে চাই, তাইলে MU কত? 30 ইনটু 48, 30 ইনটু 48, তাহলে এটা তো শেষ হয়ে গেল, 4 12 হচ্ছে 48, 3 4 20। দ্যাট মিনস এইখান থেকে আমরা কত পাই? আমরা পাই V2 এর ভ্যালু কত? V2 এর ভ্যালু হচ্ছে 120 মিটার পার সেকেন্ড। V2 এর ভ্যালু কি? V2 এর ভ্যালু হচ্ছে 120 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? এইরকম আরো নানাবিধ অঙ্ক আমাদের আসতে পারে। ওকে, আচ্ছা, বুয়েটে আসে, বুয়েটে অনেক বছর আগে আসছে, ইদানিংকালে এগুলো আসবে না। এগুলো বুয়েটের জন্য আজকের তারিখে খুব সহজ ম্যাথ, এই ম্যাথগুলো আজকের তারিখে খুব সহজ ম্যাথ। ঠিক আছে, বন্দুকের অঙ্ক ঘাত বলের শর্ত মেনেছিল, ওখানে ঘাত বলের সূত্র দেওয়া যেত, অবশ্যই ঘাত বলের সূত্র দেওয়া যেত, কিন্তু আমরা আসলে পশ্চাৎবেগ বের করেছি বলে আমরা ঘাত বলের সূত্র দেই নাই। তো যেহেতু এত ইচ্ছা করতেছে, আমরা এক্ষুনি বন্দুকের মধ্যে আমরা একটা ঘাত বল ঢুকাই দিব, বাট তার আগে আমরা, তো এরপরে আমরা আরেকটা ম্যাথ। সো তুই যেহেতু ঘাত বলের কথা বললি, এটা MCQ তে আসছিল না এটা রিটেনেই আসছিল? কি বুঝতে পারো নাই মহব্বত? ফিডার কিনে দিব তোমাকে, কি বুঝো নাই? কোন জায়গাটা বুঝো নাই তুমি আমাকে বলো? সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগের সমান, ভরবেগের নিত্যতার সূত্র, এটা ভরবেগের নিত্যতার সূত্র। তো এখানে সংঘর্ষের আগের ভরবেগ বসাইছি, সংঘর্ষের পরের ভরবেগ বসাইছি, তারপর এখান থেকে বেগ বাইর করছি। মানে কোন জায়গাটা বুঝো নাই এটা বললে আমাদের একটু ইজি হয়। আচ্ছা, ফুটবল খেলা দেখতেছিস, ক্লাসও করতেছিস, জীবন তো আসলে তোরই ভাই, জীবন তো আসলে তোর, ঠিক আছে? আচ্ছা, তো এইবার আমরা একটা ভালো ম্যাথ করি। হ্যাঁ, রকেটের ম্যাথ আমরা ইনশাল্লাহ করব, রকেটের ম্যাথ আমরা ইনশাল্লাহ, রকেটের টপিকই পড়বো আমরা ভালো করে। তো আমরা আরেকটা ম্যাথ একটু দেখি। আমাদের কি ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে সম্পর্কগুলা মনে আছে? ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে সম্পর্ক যদি আমাদের মনে থাকে, আমাদের সম্পর্কটা কি ছিল? আমাদের সম্পর্কটা ছিল হচ্ছে বলের ঘাত, বলের ঘাতকে আমরা জে দিয়ে লিখতাম, যে একটা ভেক্টর। সো এই জে সমান কি ছিল? জে সমান ছিল হচ্ছে এফ ডট টি বা ডেল টি যাই বলি, এখানে এফ সমান কি ছিল? এফ সমান ছিল হচ্ছে ঘাত বল, এইটা সমান কি ছিল? এটা সমান ছিল হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ, ভরবেগের পরিবর্তন। এইটা সমান সমান আমরা সরাসরি লিখছি ডেল্টা পি। এই ডেল্টা পিটা কি? ডেল্টা পিটা হচ্ছে ভর বেগের পরিবর্তন। ডেল্টা পিটা কি? ডেল্টা পিটা হচ্ছে ভর বেগের পরিবর্তন। তো এইটা থেকে আমাদের আসলে বেশ ভালো ভালো কিছু কথা হইতে পারে, এখান থেকে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল কনসেপশন আসতে পারে, এখান থেকে আমাদের ক্ষেত্রফল এরিয়া সংক্রান্ত কিছু ব্যাপার স্যাপার আসতে পারে। সো যে কোনো ব্যাপার স্যাপারে যাওয়ার আগে আমরা এইখানে
আরেকটা ভালো ম্যাথ একটু দেখে ফেলতে চাই। সো ভালো ম্যাথটা আমি যদি একটু পরের পেজে চলে যাই, এটা থাকুক। সো এইখানে একটু খেয়াল করেন, আমি আপনাকে কি বললাম, আমরা গতদিন এরকম একটা ম্যাথ করছিলাম, মনে আছে? যে এইখানে মনে করো 12 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে নিক্ষেপ করছি, বলটা হচ্ছে এই দেয়ালের মধ্যে ধাক্কা খেয়ে আবার বলটা মনে করো হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসছে। তো এই যে নিক্ষেপ করছি, এই যে ফেরত আসছে, এই নিক্ষেপ করা এবং ফেরত আসা, এই নিক্ষেপ করা আর ফেরত আসাটা কিরকম ছিল? অনুভূমিক বরাবর। আমি অনুভূমিক বরাবর মারছি, ও কি করছে? অনুভূমিক বরাবরই ফেরত আসছে। হরাইজন্টাল বরাবর বল না তাল মারছিলাম, ও ভাই। সো কিভাবে মারছিলাম? অনুভূমিক বরাবর মারছিলাম, সেটা কি করছে? সেটা অনুভূমিক বরাবরই ফেরত আসছে। এখন প্লাস মাইনাস হয়েছিল, ভেরি গুড, যে এইখানে একটা যদি প্লাস হয় আরেকটা কি হবে? মাইনাস হবে। তো এটা তো গতকালকের কথা ছিল, গতকালকের ম্যাথ তো আর আজকে করার আমাদের কোনো দরকার নাই। আমরা জীবন যুদ্ধে আগাবো কেমনে? তো জীবন যুদ্ধে আগানোর জন্য আমরা যে চিন্তাটা করলাম, যে আমি মনে করলাম যে ভাই এই হচ্ছে আমার দেয়াল, তাহলে এই যদি আমার দেয়ালটা হয়, তাহলে এই দেয়ালের মধ্যে এবার ওই একই এনাম ভাইয়ের বিশিষ্ট তাল বাগানের তাল, তো এই তালটাকে আমি নিক্ষেপ করব। এই যে আমার কাছে এনাম ভাইয়ের তালটা আছে, যে তালটা কত 500 গ্রামের একটা তাল বোধহয়, নাকি কত গ্রামের তাল আমি তো ভুলে গেছি, তোরা দেখা গেছে তালের ভর টর সম্পর্কে বেশি জানোস। তো এই তালের ভর কত? আমি ধরে নিলাম যে এই তালের ভর হচ্ছে 500 গ্রাম। তো এই যে 500 গ্রাম ভরের তালটা আছে, এই তালটাকে আমি এবার 12 মিটার পার সেকেন্ড বেগেই মারছি। 12 মিটার পার সেকেন্ড বেগেই মারছি, কিন্তু 12 মিটার পার সেকেন্ড বেগে কিভাবে মারছি জানিস? 12 মিটার পার সেকেন্ড বেগে আমি মারছি হচ্ছে দেয়ালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখা যাচ্ছে? আরে চমৎকার দেখা যাচ্ছে। 12 মিটার পার সেকেন্ড বেগে কিভাবে মারছি? 12 মিটার পার সেকেন্ড বেগে আমি মারছি হচ্ছে দেয়ালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবং কত বেগে মারছি ভাই? আমি মারছি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে। এবং এই যে তালটাকে মারছি, এই তালটার এই দেয়ালের সাথে একটা নির্দিষ্ট সময়, অল্প সময় 5 কেজি ছিল, এখন 500 গ্রাম লিখেছি। কি করবি তোরা? এমনি বলছি, লেখো না বাবু। 5 কেজি আর 500 গ্রাম নিয়েই পড়ে থাকলে অঙ্ক করবি কেমনে? দুনিয়ার সব তাল কি এক সমান হবে নাকি? ফালতু কোথাকার। তাহলে এই তালটার কি হয়েছে? এই দেয়ালের সাথে কিছুক্ষণ সংঘর্ষ হয়েছে, ধাক্কা ধাক্কি হয়েছে। কতক্ষণ? ধরে নিলাম 0.01 সেকেন্ড সংঘর্ষ হয়। কতক্ষণ সংঘর্ষ হয়? 0.01 সেকেন্ড সংঘর্ষ হয়। তো এই 0.01 সেকেন্ড সংঘর্ষে, সাবাস মাজেদুল ইসলাম, 0.01 সেকেন্ড সংঘর্ষ হওয়ার পরে এই তালটা এবার কি করছে? এই তালটা এবার দেয়ালের সাথে বসে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে। বসে দেয়ালের সাথে কি করছে? বস হচ্ছে দেয়ালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এই দিকে যাওয়া ধরছে। এবং কত বলে গেছে বসে? আমি ধরে নিলাম বসে ওই বলেই গেছে। বসে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে হচ্ছে ডিফ্লেক্টেড হয়েছে। কত ভেলোসিটিতে ডিফ্লেক্টেড হয়েছে? 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ডিফ্লেক্টেড হয়েছে। তাহলে পুরা ঘটনা আমি বুঝাই দিচ্ছি। এইটা ছিল আমাদের গত দিনের ম্যাথটা। বলটাকে বা তালটাকে আমি দেয়ালের দিকে মারছি, এটা দেয়াল থেকেই ফেরত আসছে। ঠিক আছে? আচ্ছা, এই যে তোমরা বলতেছো যে তালের কালার এরকম নীল হয় না, ভাই তোরা দেখছিস কি? তোরা দুনিয়া কদ্দূর দেখছিস? এনাম ভাইয়ের তাল বাগানের তাল এরকম নীল রঙই হয়। এগুলো অ্যাভাটার দেখছিস? অ্যাভাটার, এগুলা এনাম ভাই চাষ দেয় ওই অ্যাভাটারের জমিতে। ঠিক আছে? সব দুনিয়াই নীল এখানে। অদ্ভুত। তাহলে একটা বল, একটা মার্বেল, একটা তাল আমি দেয়ালের দিকে নিক্ষেপ করছি, একটা ভেলোসিটি দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি দেয়ালের দিকে মারছি। এই দেয়ালের সাথে এই বলটার, এই মার্বেলটার একটা নির্দিষ্ট সময় পরিমাণ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ফলে এই বলটা, এই মার্বেলটা, এই তালটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক খাইছে এবং 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক খেয়ে 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলে গেছে। ঠিক আছে? আপনাকে কি বাইর করতে হবে এখানে? আপনাকে দুইটা জিনিস বাইর করতে হবে। অনেকেই বুঝে ফেলছেন। দুইটা জিনিস আপনাকে বাইর করতে হবে। কি বাইর করবেন? আপনি বাইর করবেন হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত।
কি বাইর করবেন বস? আপনি বাইর করবেন হচ্ছে ঘাত বল কত এবং বলের ঘাত কত। এখানে মানুষজন আমাকে জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ আচ্ছা, নামাজের ব্রেক দেওয়ার একটা ব্যাপার চলে আসছে। নামাজের ব্রেক কয়টায়? উপাংশে বিভক্ত করে করা যায়, সেটা একটা উপায় শাহাদাত, বাট আমি তোমাকে এখানে বলবো ঢিঙ্কাচিকা করে উপাংশে ভাগ না করতে। মানে একটু আগে আমি আজকের ক্লাসে তোদেরকে হয়তো বলছি যে ফিজিক্সের যত জায়গায় আছে, যত জায়গায় আমি দেখব কোনো একটা ভেক্টর, বেগ, ত্বরণ, বল, যে কোনো কিছু কি হয়, যে কোনো কিছু যদি অ্যাঙ্গেলে থাকে, কোনাকুনি থাকে, তাহলে কি করবা? উপাংশে ভাগ করে দিবা। কিন্তু আবার এই অংশটায় বলতেছি যে এখানে উপাংশে ভাগ করলে করা যাবে, বাট না করলে ভালো হয়, কারণ উপাংশে ভাগ করলে এখানে একটু বেশি ভেজাল। এই জায়গাটা আমরা উপাংশে ভাগ করা ছাড়া ইজিলি করতে পারি। মারুফা, কিসের ডিফারেন্সটা কই ভাইয়া? কিসের ডিফারেন্সটা বুঝিস নাই বাবু? কিসের ডিফারেন্স খুঁজতেছিস? একবার তুই মারছিস অনুভূমিক বরাবর, তুই যদি আগের অঙ্ক, গতকালকের অঙ্কের সাথে এটার ডিফারেন্স চিন্তা করস, আগের বার তুই মারছিলি অনুভূমিক বরাবর, এই মারছিস, এই ফেরত আসছে। সো এটা তো একই রকম, যে এই মারছিলাম ধাক্কা খেয়ে এই ফেরত আসছে। এইটা হচ্ছে ওয়ান ডিরেকশনাল, এক রৈখিক, এক্স এক্সিস বা ভূমি বরাবর গেল, ভূমি বরাবর ফেরত আসলো। কিন্তু এখন তো কোন ইচ্ছা হয়ে গেছে যে ভাইয়া ভেক্টরের খেলাটাই এটা, কোনাকুনি, তাহলে এই কোনাকুনি বল গেল, আবার এই কোনাকুনি ফেরত গেল। 60 ডিগ্রি কেন হয়েছে এটা আসলে আমরা লিখছি ভাই, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল দেখলে বুঝলে ভালো লাগবে, এই জন্য আমরা 60 ডিগ্রি লিখছি। যে কোনো কিছু হইতে পারে, এটা ম্যাথের কন্ডিশন, কোনো সমস্যা নাই, এটা ম্যাথের কন্ডিশন। একজন খালি ভাই ভাই ডেকে যাচ্ছে, একজন বোধহয় 70টা কমেন্ট করছে ভাই, ভাইয়ের পরে আর কোনো শব্দ নাই, ও খালি লিখিচ্ছে ভাই। ভেরি গুড উদিতা বিশ্বাস, আই লাভ ইউ। উদিতা বিশ্বাস একটা অ্যান্সার দিয়ে দিয়েছে, আহমদুলও একটা অ্যান্সার দিয়ে দিয়েছে, ভেরি গুড। ঘাত বল, দাঁড়াও, উদিতার সাথে আহমদুলের অ্যান্সার মিলে নাই। দুইজন মানুষকে আমি ভালোবাসি, আহমদুল এবং উদিতা, কারণ তারা অঙ্ক করছে এবং চেষ্টা করছে। আচ্ছা গুড। ইয়ামিন হাসান, ইয়ামিন কি লিখছস? কেজি, মিটার, সেকেন্ড? মিটার পার সেকেন্ড লিখতে চাইছিলি বোধহয়। ঘাত বল আর বলের ঘাতের পার্থক্য, দুইটা তো দুই জিনিস, তাই না? ঘাত বল হচ্ছে একটা বল, তুমি গতকালকের ক্লাস করো নাই মারুফা? তুমি তো গতকালকে ক্লাস ছিলে, গতকালকের ক্লাসের পর কি তুমি বইটা পড়েছো? আধা ঘন্টা হইলেও কি তুমি বইটা পড়ছো? আমার ক্লাস নোটটা কি উল্টায় দেখছো? একবার কি বই কাগজ নিয়ে নিজে পড়ছো? যদি না হয় তাইলে আসলে আমি সরি, এমনে হবে না, আসলে তোমাকে পড়তে হবে। নষ্ট কথা। বলের ঘাত হচ্ছে ভর বেগের পরিবর্তন। এই ধাক্কা ধাক্কির কারণে ভর বেগের কি পরিবর্তন হয়েছে, সেইটা হচ্ছে বলের ঘাত। আর ঘাত বল মানে একটা বল, একটা ফোর্স, ডিপ কত বলে মারছি, এইটাই। কিন্তু বলের ঘাত মানে, বলের ঘাত আসলে কি জিনিস আজকের ক্লাসেও আলোচনা করছি, মাত্র আলোচনা করছি। বলের ঘাত কি জিনিস আসলে? বলের ঘাত হচ্ছে ভর বেগের পরিবর্তন, বলের ঘাত হচ্ছে ভর বেগের পরিবর্তন। আর ঘাত বল হচ্ছে জাস্ট একটা বল, এটা ফোর্স, আর কিছু না। ওকে ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা আশরাফুল, রফিউন হিমেল, মাহিন, না ওকে, মাহিন, রফিয়ান হিমেল, আশরাফুল, ওকে ভেরি গুড। আন্দাজে লিখিস না। নিশাত তাবাসসুম বাবু, বোধহয় হয় নাই। আচ্ছা ঘাত বল -2 হবে না বোধহয়, আবার কেউ কেউ 1000 লিখতেছো। আচ্ছা তাহলে আসেন আমরা একটু বুঝি, আমি এখন আর কারো কোনো কমেন্ট দেখতেছি না, আমি তোমাদের কারো কোনো কমেন্ট এই মুহূর্তে দেখতেছি না। সো অহেতুক কমেন্ট করে নিজের মানসিক শক্তি নষ্ট করো না, মানসিক শক্তি ধরে রাখো, অঙ্ক বোঝার ক্ষেত্রে ব্যবহার করো, মানসিক শক্তি ধরে রাখো, অঙ্ক বোঝার ক্ষেত্রে ব্যবহার করো। ফার্স্ট কথা হচ্ছে খেয়াল করেন, টাকসু উল্টায় যাবে কেউ যদি ভেক্টর না পড়েন, আল্লাহর কসম টাকসু উল্টায় যাবে এখন। এই মনে করি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, তাইলে এই 12 মিটার পার সেকেন্ডটা কি? 12 মিটার পার সেকেন্ডটা হচ্ছে
এইটা হচ্ছে আমার আদি বেগ। এই আদি বেগটা কত? আদি বেগটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। সো এই 12 মিটার পার সেকেন্ড, এই আদি বেগটা কোন দিকে? এই আদি বেগটা হচ্ছে আমার দেয়ালের দিকে। আদি বেগটা কোন দিকে? আদি বেগটা হচ্ছে আমার দেয়ালের দিকে। সবাই বুঝেন? আচ্ছা, এরপরে এখান থেকে কি হয়েছে? বলটা ফেরত গেছে। কত বেগে ফেরত গেছে? 8 মিটার পার সেকেন্ড বেগে ফেরত গেছে। সো এই হচ্ছে আমার শেষ বেগ। শেষ বেগ কত? 8 মিটার পার সেকেন্ড। এখন এইখানে আপনি গতকালকের অঙ্কের মতো একটাকে প্লাস আরেকটাকে মাইনাস ধরতে পারবেন না। কেন একটাকে প্লাস আরেকটাকে মাইনাস ধরতে পারবেন না? এরা কি একই সরল রেখায় আছে নাকি? এরা কি একই সরল রেখায় আছে? যে এক্স এক্সিস বরাবর ডানে গেছে প্লাস, তাইলে বামে আসছে মাইনাস, এখানে এটা লেখা যাবে। ওয়াই এক্সিস বরাবর উপরে গেছে প্লাস, নিচে নামছে মাইনাস, এখানে এটা লেখা যাবে। এইভাবে প্লাস মাইনাস লেখা যায়। একই এক্সিস বরাবর, একই এক্সিস বরাবর যদি হচ্ছে কি করে, একই এক্সিস বরাবর যদি হচ্ছে ডানে বামে যায়, উপরে নিচে যায়, তাইলে হচ্ছে আমরা এরকম প্লাস মাইনাস লিখতে পারি, কিন্তু এইটার ক্ষেত্রে হবে না। তো এইটার ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, একটা উপায়, কেউ যদি আসলে, আমি নিজেও যদি আসলে কলেজের স্টুডেন্ট হইতাম এবং আমাকে আমার ভাইয়া বা স্যার যদি এই অঙ্কটা করতে দিত, আমিও উপাংশ দিয়ে করতাম এবং উপাংশ দিয়ে করে দেখাইতে পারি, কিন্তু উপাংশ দিয়ে করলে একটু বড় হয়। তো উপাংশ দিয়ে না করে আমি যদি সংক্ষেপে করি, মাত্রই আমরা কি দেখছি? মাত্রই আমরা দেখো, মাত্রই আমরা কি করছি? এখান থেকে এই সূত্রটা দেখে আসছি। বলের ঘাতের জন্য বলের ঘাত যে সমান হচ্ছে এফ ডট ডেল টি সমান এম ইন্টু ভি মাইনাস ইউ সমান হচ্ছে ডেল পি। সো এই সবগুলা কিন্তু ভেক্টর রাশি। আমি কালকে থেকে বলতেছি, কেন বলতেছি? এই কারণে। এই অঙ্কের পরে ব্রেকে যাচ্ছি, ওয়েট করো। তাহলে এইখান থেকে খেয়াল করেন, আমি যদি বলের ঘাত বের করতে চাই, তাহলে খেয়াল করো বাবুরা, আমি কি বাইর করতে চাই? আমি বের করতে চাই হচ্ছে বলের ঘাত। তাইলে বলের ঘাত যে সমান কি হবে? যে সমান হবে হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ। যে সমান কি? এম ইন্টু ভি মাইনাস ইউ। ভেক্টর চিন্তা করো, ভেক্টরে কি ছিল? ভেক্টরে কি ছিল? আমরা আপেক্ষিক বেগ পড়ছিলাম, ভেক্টরের বিয়োগ পড়ছিলাম। সো ভেক্টরের বিয়োগ বা আপেক্ষিক বেগ যদি পড়ি, তাইলে এই যে সমান কি লিখতে পারবো? যে সমান লিখতে পারবো এম ইন্টু ভি প্লাস অফ মাইনাস ইউ। এভাবে লিখতে পারি না? আমরা আপেক্ষিক বেগ যখন বের করছিলাম, সো এই মাইনাস ইউ দিয়ে আমরা কি বুঝাইছিলাম ভাই? মাইনাস ইউ দিয়ে আমরা বুঝাইছিলাম হচ্ছে বিপরীত ভেক্টর, মনে আছে? মাইনাস ইউ দিয়ে বুঝাইছিলাম ইউ এর বিপরীত ভেক্টর। সো ইউ এর বিপরীত ভেক্টর, ইউ কোন দিকে যাচ্ছে? ইউ যাচ্ছে হচ্ছে দেয়ালের দিকে। ইউ কোন দিকে যাচ্ছে? ইউ যাচ্ছে হচ্ছে দেয়ালের দিকে। তাহলে মাইনাস ইউ কোন দিকে আসবে? মাইনাস ইউ আসবে হচ্ছে দেয়াল থেকে বাইরের দিকে। মাইনাস ইউ কোন দিকে আসবে ভাই? মাইনাস ইউ আসবে হচ্ছে দেয়াল থেকে বাইরের দিকে। বুঝেন এটা? মাইনাস ইউ কোন দিকে আসবে? মাইনাস ইউ আসবে দেয়াল থেকে বাইরের দিকে। এবং মাইনাস ইউর ভ্যালু কত? মাইনাস ইউর ভ্যালু হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। ভ্যালুতে নেগেটিভ হবে না, ভ্যালুতে নেগেটিভ হবে না। কেন ভ্যালুতে নেগেটিভ হবে না? কারণ বিপরীত ভেক্টরের নিয়মটা এইটাই, এইটাই হচ্ছে বিপরীত ভেক্টরের নিয়ম। তাইলে এখন খেয়াল করেন কি আছে? ভি ভেক্টর এবং মাইনাস ইউ ভেক্টর, এদেরকে কি করব? এদেরকে যোগ করব। সো দুইটা ভেক্টরের যোগ কিভাবে হবে? দুইটা ভেক্টরের যোগ হবে হচ্ছে ভাই সামান্তরিক সূত্র দিয়ে। দুইটা ভেক্টরের যোগ কিভাবে হবে? সামান্তরিক সূত্র দিয়ে। তাহলে সামান্তরিক সূত্র এখানে আপনি বসান। তাহলে সামান্তরিক সূত্র আপনি যদি এখানে বসাইতে পারেন, তাইলে আপনি লিখতে পারবেন, বা যে সমান সমান মান বাইর করতে চান, তাহলে এম ইন্টু রুট ওভার, সামান্তরিক সূত্র বসাচ্ছি, ভেক্টরে আছে, তাহলে ভি স্কোয়ার প্লাস মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2 মাইনাস ইউ লিখতে পারেন, কোনো সমস্যা নাই। 2 ইন্টু মাইনাস ইউ ইন্টু ভি ইন্টু কজ আলফা। সো এই হচ্ছে আমার সামান্তরিক সূত্রের নমুনা। মানে সামান্তরিক সূত্রটা জাস্ট বসাইছি আর কি এখানে। বুঝি? এটা নিয়ে কারো কোনো 2 নাম্বার হয়েছে বস? মানে 2 নাম্বার কি হয়েছে বুঝি নাই। এই কথা শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, ব্রেক ব্রেক, আমরা এখানেই শেষ করে ব্রেকে যাচ্ছি, জাস্ট এইটুকু বলে অঙ্ক শেষ হয় নাই। তাহলে এইখান থেকে খেয়াল করো আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে সমান সমান হচ্ছে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু 500 গ্রাম, তাহলে এটাকে 0.5 এ রাখো। রুট ওভার ভি স্কোয়ার এর ভ্যালু কত? ভি স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 8 স্কোয়ার
মাইনাস ইউর ভ্যালু কত 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12, এটার ভ্যালু 12ই হবে, এইটার ভ্যালু 12ই হবে, মাইনাস 12 তো আমরা লিখবো না, তাহলে এখানে লিখবো 2 ইন্টু 12 ইন্টু 8 ইন্টু কজ অফ আলফা। আলফা মানে কি? আলফার ভ্যালুটা বলেন আমাকে কেউ, আলফার ভ্যালুটা আমাকে কে বলবেন? উদিতা আহমদুল, কে আসিস? উদিতা আহমদুল, কে আসিস? আলফার ভ্যালু কত? আলফা কি হবে? আলফা হচ্ছে দুই ভেক্টরের, ভেরি গুড ইয়ামিন হাসান, ভেরি গুড শাফিউল, ভেরি গুড রাজশ্রী, জুই, ভেরি গুড। না সবারটা হয় নাই, খেয়াল করো। এই হচ্ছে কাট 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 মাইনাস ইউ, এই হচ্ছে কাট 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 ভি, তাহলে মাইনাস ইউ বের হয়ে গেছে এবং ভি বের হয়ে গেছে, এই হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাইলে আলফার ভ্যালু কত হবে? আলফার ভ্যালু হবে হচ্ছে 180 মাইনাস 60 প্লাস 45, দ্যাট মিনস হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 75 ডিগ্রি, বা এইখান থেকে ক্যালকুলেশন করলে জে এর ভ্যালু যা আসার চলে আসবে। তো আমি ভ্যালু লিখতেছি, আমরা নামাজের বিরতিতে যাই। যারা বুঝতে পারছেন ভেরি গুড, যারা বুঝেন নাই থাকেন, বা আমি ব্রেকের পরে আরেকবার এটা রিক্যাপ করে দিব, ঠিক আছে? যা আসছে আমি ক্যালকুলেশনটা করে তারপরে যাচ্ছি আপনাদের সাথে অ্যান্সার মিলায়। 0.5 ইন্টু রুট ওভার 8 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2, এই না দুষ্টু ছেলে, 2 ইন্টু 12 ইন্টু 8 ইন্টু কজ 75, 9.81 আসছে যে। আসছে যে বস আমার, নাকি আমি কি রেডিয়ান মুডে? ও রেডিয়ান মুডে আছি বোধহয়, দাঁড়াও, রেডিয়ান মুডের জন্য 0.5 into 12 square plus 8 square plus 2 into 12 into 8 into cos 75, 8.026, 8.026 কেজি মিটার পার সেকেন্ড। অ্যান্সার আমার পুরা হয় নাই, অ্যান্সার এখানে অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক ব্রেকের পরে এসে করতেছি, বাকি অর্ধেক ব্রেকের পরে এসে করছি। এই যে বলের ঘাত বের করছি, আর কোনো অ্যান্সার বললেন না। বিরতি দিছি তো মায়া আপু, বিরতি দিয়েছি বস। হ্যাঁ এই যে মিলেছে, মিলেছে, এখানে মিলেছে, বাট অঙ্ক অ্যান্সার শেষ হয় নাই, অ্যান্সার শেষ হয় নাই, ফেরত এসে কথা বলতেছি, ফেরত এসে কথা বলতেছি। আপাতত ব্রেক 12 মিনিটের মতো। অফিসে জায়গা আছে, অফিসে দুইটা জায়গা আছে আমাদের নামাজ পড়ার। আর নামাজ আসলে শুকর আলহামদুলিল্লাহ এমন একটা জিনিস যে আপনি যে কোনো পরিষ্কার জায়গায় দাঁড়ায়, আমার স্টুডিওতেও আসলে এই মুহূর্তে এখানে এত বড় জায়গা আছে, জাস্ট এই জায়গা, এটা হচ্ছে শিখর 1 নম্বর স্টুডিও। তোরা যদি অফিসে আসো আমি তোদেরকে দেখাবো, জাস্ট এইখানেই 4 জন 3 জন মানুষ আরামসে অনায়াসে নামাজ পড়ে ফেলতে পারে, ঠিক আছে? কেজি লিখলেন কেন? ইচ্ছা, কারণ এখানে কি ছিল 500 গ্রাম, এখানে কি লিখছি 0.5, তার মানে এই 500 গ্রামকে, এই 500 গ্রামকে আমি টেকনোলজিয়া খাটিয়ে নিয়ে গেছি কোথায়? এই 500 গ্রামকে আমি টেকনোলজিয়া খাটিয়ে 500 ইন্টু 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে 0.5 লিখে টেকনোলজিয়া দিয়ে এটাকে নিয়ে গেছি আমি কেজিতে, এই জন্যই আমি কেজি লিখেছি। আশা করি বুঝতে পেরেছেন। যাও ছুটি, এমনি বললাম। ব্রেক ব্রেক, যাও না।
এই আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আমার কথা আশা করি সবাই শুনতে পাচ্ছেন। ওকে ওকে, ওয়েলকাম ব্যাক সবাইকে। শিওর আমি আরেকবার পুরাটা একবার ছোট করে গো থ্রু করে দিচ্ছি, যদিও আমার কথা হচ্ছে আমাদের অঙ্ক এখানে শেষ হয় নাই, অঙ্ক আর একটু বাকি আছে। তো আমরা একটু সামনে যাব, সবাই আমার কথা শুনেন, সবাই আমার কথা শুনেন মনোযোগ দিয়ে, সবাই আমার কথা শুনেন। সিনারিওটা কি দেওয়া ছিল, কথা বললেন না, কথা বললেন না। কি হয়েছে, আপনি একটা 500 গ্রাম ভরের একটা বল ছিল, এই বলটাকে আপনি দেয়ালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনাকুনি মারছেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো বলটা দেয়ালের সাথে সংঘর্ষ হয়েছে একটা ক্ষুদ্র সময় ধরে। এরপরে কি করছে, বলটা এবার দেয়ালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে অন্য আরেকটা বেগে চলে গেছে। এই হচ্ছে আপনার আদি বেগ দেওয়া আছে, এই আপনার শেষ বেগ দেওয়া আছে। আপনাকে কি বের করতে বলছে, ঘাত বল, বলের ঘাত। তো আমরা বলের ঘাত বের করতে পারলে, সময় যেহেতু দেওয়া আছে, ঘাত বল বের করা খুবই সহজ। আচ্ছা, তাহলে বলের ঘাতটা কি হবে, মাত্র আমরা দেখে আসছি বা এটা আমরা গতকালকেই পড়ছি যে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। সো ভরবেগটাকে আমরা এখানে ভেক্টরিক্যালি লিখছি। কেন ভেক্টরিক্যালি লিখছি, কারণ গতকালকের মতো ঘটনা এরকম ঘটে নাই যে এই বরাবর হচ্ছে আমার আদি বেগটা ছিল ইউ আর এই বরাবর আমার শেষ বেগটা ছিল ভি। সো যে কোনো একটা পজিটিভ হইলে একটা নেগেটিভ, এখানে ঘটনা এরকম না। এখানে ঘটনা কি হয়েছে, কোনাকুনি। সো কোনাকুনি যদি হয় আমাদেরকে ভেক্টর ফর্মে যাইতে হবে। সো এখানে আমরা কি লিখছি, এম ভি ভেক্টর মাইনাস সরি ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। আচ্ছা, তো এই যে মাইনাস ইউ ভেক্টরটা আছে, ভেক্টরের বিয়োগ আমরা কিভাবে করি, ভেক্টরের বিয়োগ আমরা করি হচ্ছে সামনে একটা যোগ চিহ্ন দিয়ে বিপরীত ভেক্টর বানাই। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে বিপরীত ভেক্টর। তো এই যে বিপরীত ভেক্টর আছে, এই বিপরীত ভেক্টরের শুধু দিক বিপরীত, মান একই থাকে। বিপরীত ভেক্টরের শুধু দিক বিপরীত। তাইলে ইউ ভেক্টর কোন দিকে যাচ্ছিল, দেয়ালের দিকে। তাইলে মাইনাস ইউ ভেক্টর কোন দিকে আসবে, মাইনাস ইউ ভেক্টর আসবে দেয়াল থেকে বাইরে। সেই মাইনাস ইউ ভেক্টর দেয়াল থেকে বাইরে কত, 12 মিটার পার সেকেন্ড, ভ্যালুতে কোনো মাইনাস আসবে না। এখন আমরা এই দুইটা ভেক্টরের কি করব, এই দুইটা ভেক্টরের ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টর, অর্থাৎ এই যে মাইনাস ইউ ভেক্টর আর ভি ভেক্টর, এই দুইটা ভেক্টরের আমরা লব্ধি বের করব, যেটা আমরা বের করব হচ্ছে সামন্তরিক সূত্র দিয়ে। সো এই যে সামন্তরিক সূত্র আছে সেটা আমি বসাইছি, root over p square q square 2pq cos alpha. So v square u square 2uv cos alpha। এখানে মাইনাস ইউ মানে বিপরীত ভেক্টর, মানের ক্ষেত্রে মাইনাস না। তাইলে এবার এর মান বসাইছি 0.5, কোথ থেকে 500 গ্রাম ছিল, এটাকে কেজিতে কনভার্ট করছি। এবার রুট ওভার ভি স্কোয়ার ইউ স্কোয়ার ইউভি কজ আলফা, ভি এর ভ্যালু ইউ এর ভ্যালু সবকিছু বসাইছি। আলফা, আলফাটা কি, আলফাটা হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো এই হচ্ছে আমার কি ছিল, এই ছিল হচ্ছে আমার মাইনাস ইউ ভেক্টর, এই হচ্ছে দেয়াল থেকে বাইরের দিকে মাইনাস ইউ ভেক্টর, আর এই ছিল হচ্ছে আমার ভি ভেক্টর। তাইলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 75 ডিগ্রি। সো বসাই দিছি, ক্যালকুলেশন করছি, আমরা পাইছি বলের ঘাত কত, বলের ঘাত হচ্ছে 8.026। আচ্ছা, দুইটা ভেক্টরের লব্ধি বাইর করতে গেলে রূপা, দুইটা ভেক্টরের লব্ধি বাইর করতে গেলে আমাদেরকে সামন্তরিক সূত্র দিয়েই করতে হয়, কারণ আর কোনো উপায় নাই, দুইটা ভেক্টরের লব্ধি সামন্তরিক সূত্র দিয়ে বের হয়। আচ্ছা, তো যারা যারাই হচ্ছে আমাকে এতক্ষণ ধরে মানে ঘাত বলের মান বলে অস্থির হয়ে যাচ্ছ, মানে ঘাত বলের মান বের করাটা তো এখানে আসলে কোনো ক্রিয়েটিভিটি না। আপনি এখানে আসলে ওই 0.01 দিয়ে ভাগ করবেন, আপনার ঘাত বলের মান বের হয়ে যাবে। এইটা ক্রিয়েটিভিটি না, বরং ক্রিয়েটিভিটি আসলে কি, ক্রিয়েটিভিটি আসলে এইটা, খেয়াল করো যে তোমার আগের পেজে কি আসছে, তোমার আগের পেজে বলের ঘাতের মান আসছে, বলের ঘাতের মান। সো এই যে বলের ঘাতের মান যে সমান সমান 8.026, কি আসছে 8.026 কেজি মিটার পার সেকেন্ড। এখন এটা কোন দিকে আসছে এইটাও তো আমরা বলতে চাই। এই যে বলের ঘাতটা 8.026, এইটা তো একটা কি ভেক্টর রাশি, সো ওর একটা দিক আছে ডেফিনেটলি। সো এই দিকটা বোঝার জন্য আমি যদি এখানে জিনিসপত্র একটু পাতলা করে দেই, এই ইউ ভেক্টর আমার দরকার নাই, এই কোনো কিছু আমার দরকার নাই। যদিও অ্যাঙ্গেল আমি জানি, অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে 75 ডিগ্রি আমার জানা আছে।
সো আমি এখন কি বাইর করতে চাই, আমি বাইর করতে চাই এই যে বলের ঘাতটা আছে, এই বলের ঘাতটা ভাই আসলে কোন দিকে গেছে। তো আমি ধরে নিলাম যে বলের ঘাতটা সামহাও এইরকম যে কোনো একটা দিকে আসছে, র্যান্ডম কোন দিকে আসছে আমি জানি না, ইউ আর ভি এর মাঝখানে কোথাও থাকবে, কোথায় আছে আমি জানি না। তো আমি ধরে নিলাম এইটা কি, এইটা হচ্ছে আমার বলের ঘাত জে এর ডিরেকশন। তো যারাই ভেক্টর পড়ছেন জানেন তো একটা ভেক্টর মান এবং দিক দুইটাই বের করতে হয়। সো বলের ঘাতের দিক বলতে হবে। সো আমি ধরে নিছি এই জে ভেক্টর মাইনাস ইউ এর সাথে থিটা কোণ তৈরি করছে। জে ভেক্টর কার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে, মাইনাস ইউ এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। তাইলে আমি যদি টেন থিটার সূত্র বসাইতে চাই, আবারও সামান্তরিক সূত্র। সো কথা কি ছিল, অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে, তাহলে অ্যাঙ্গেল কার সাথে, মাইনাস ইউ এর সাথে, তাইলে মাইনাস ইউ এটারে বসাইলাম হচ্ছে নিচে, উপরে কি বসবে, উপরে বসবে হচ্ছে ভি সাইন আলফা, প্লাস নিচে কি বসবে, নিচে বসবে হচ্ছে ভি কজ আলফা। তাইলে এইখান থেকে মারেন ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 8, দেয়ারফর 8 সাইন 75 ডিগ্রি, মাইনাস ইউ এর ভ্যালু কত, মাইনাস ইউ এর ভ্যালু 12, মাইনাস 12 বসাবো না, 12 প্লাস এখানে হচ্ছে 8 কজ 75 ডিগ্রি। সো এই পুরা জিনিসটারে টেন ইনভার্স করলে, টেন ইনভার্স করলে আমি কি পাবো, আমি হচ্ছে আমার থিটার ভ্যালুটা কত সেইটা হচ্ছে পেয়ে যাব। তো আমি যদি আমার থিটার ভ্যালুটা পেয়ে যাই তাহলে আমার অঙ্ক মোটামুটি এখানে শেষ বলতে পারবো। তাহলে থিটার ভ্যালু কত চলেন আমরা দেখে আসি। থিটার ভ্যালু কত আসছে আনুমানিক 23, 28, দুইজন দুইটা বলতেছে, আমরা একটু দেখে আসি। 8 sin 75 by 8 sin 75 divided by 12 plus 8 cos 75 মারলে হচ্ছে এইটা আসে, শিফট সাইন মারলে আসে হচ্ছে 28.77 ডিগ্রি। সো থিটা ইকুয়ালস টু কি, থিটা ইকুয়ালস টু হচ্ছে 28.77 ডিগ্রি, এবং বলতে হবে মাইনাস ইউ এর সাথে বাইরের দিকে, এইভাবে লিখতে হয় অ্যাঙ্গেল, মাইনাস ইউ এর সাথে বাইরের দিকে। তো এই হচ্ছে আমার পুরাটার একটা অ্যান্সার, যেখানে আমার ঘাত বলের মান কত, ওই হচ্ছে আমার ঘাত বলের মান। ঘাত বলের মান কত ভাই, এই হচ্ছে আপনার বলের ঘাতের মান। আর এই বলের ঘাতের একটা দিক আছে, বলের ঘাতের দিক কোনটা, এই হচ্ছে আমার বলের ঘাতের দিক। বস লোকজন বুঝতে পারছেন, বস লোকজন বুঝতে পারছেন। এখনো মানুষজন আমাকে ওই ঘাত বলের অ্যান্সার বলতে বলতে মারা যাচ্ছে। ভাই আসলেই তো ঘাত বল তো বের করা কোনো বিষয়ই না, ঘাত বল বের করা তো আমার জন্য খুবই সহজ। ঠিক আছে, আরে মানুষজন আমাকে তুষ্কার অ্যাডভান্স সাপ্লাই দিচ্ছে, ভাল লাগতেছে। এম ভি মাইনাস ইউ ব্যবহার হয়েছে তো, এম ভি মাইনাস ইউ ব্যবহার না হইলে অঙ্ক শুরু হয়েছে কি দিয়ে, কি বলো অন্ধ নাকি বেটা। দিক বলে নাই, দিক বলছে আসলে তোমাকে যে কোনো ভেক্টর রাশি যখন বের করতে বলবে তুমি মান এবং দিক দুইটাই বাইর করবা। একটা ভেক্টর রাশি বের করতে বললে মান এবং দিক দুইটাই বাইর করবা। আর যদি ঘাত বল বের করতে চাই তো আমরা কি জানি, যে সমান হচ্ছে এফ ডট ডেল টি বা এফ ডট টি, বা এইখান থেকে এফ সমান কি, এফ সমান হচ্ছে জে ডিভাইডেড বাই ডেল টি। সো ডেল টিটা কোনটা, এই যে ভাই যতক্ষণ ধরে সংঘর্ষ হইছে, যতক্ষণ ধরে সংঘর্ষ হইছে এইটাই কি, এইটাই হচ্ছে টি বা ডেল টি। তাহলে এইটা বসায় দেন, বা এখান থেকে জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে 8.026 ডিভাইডেড বাই 0.01 একক হচ্ছে নিউটন। দ্যাট মিনস এইখান থেকে এফ সমান আসে হচ্ছে 802.6 নিউটন। এই একটা ভাগ অঙ্ক করে তোরা যারা আমাকে 14 বার করে অ্যান্সার বলতেছিলি, মানে কি রে ভাই, একটা ভাগ অঙ্কই তো করেছিস, এটা নিয়ে এত খুশি, অদ্ভুত। এ তো মিলবেই, নাম বলবো না, নাম বললে মান সম্মান থাকবে না। ঠিক আছে, একটা অঙ্কের অ্যান্সার এতবার করে কেউ বলে, একটা অঙ্কের অ্যান্সার এতবার করে কেউ বলে, হ্যাঁ বুঝি। মাইনাস ইউ এর সাথে আমি ধরে নিছি, তুমি চাইলে ভি এর সাথেও ধরতে পারতা,
তখন সূত্র পাল্টায় যাইতো। মাইনাস ইউ এর সাথে আমি অ্যাঙ্গেল ধরে নিয়েছি, ও তো আসলে দুই দিকেই দুইটা অ্যাঙ্গেল তৈরি করছে, ও আসলে দুই দিকেই দুইটা অ্যাঙ্গেল তৈরি করছে, যে এখানে যদি কত, এখানে যদি 28.77 এরকম তৈরি করে, তাইলে এখানে আসলে কত, এখানে হচ্ছে আসলে 75 মাইনাস 28.77। তুমি যদি এইটার সাথে বের করো তখন এরকম একটা অ্যাঙ্গেল আসবে। সামন্তরিক সূত্রের প্রয়োগ, ঠিক আছে বস? ওকে ফাইন। হ্যাঁ, এই অঙ্ক বোর্ডে আসছে, এই অঙ্ক বোর্ড পরীক্ষায় আসছে বস। এই অঙ্ক প্রথমে সম্ভবত 2014 না 16 সালে হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল। তো এর পরে হচ্ছে এই অঙ্ক ধীপার-ধীপ দুই একটা বোর্ড পরীক্ষায় চলে আসছে, ঠিক আছে? ওকে, আমরা এরপরে এইটা একটা বোর্ড কোশ্চেন ছিল, এটা বেসিক্যালি আমার ম্যাথ নাম্বার 20 ছিল। তো এই ম্যাথ নাম্বার 20 নিয়ে আমি এখন একটু কথা বলবো না, এইটা আমার ম্যাথ নাম্বার 20 ছিল, এইটা আমি হোমওয়ার্কে দিছিলাম। তো এটা নিয়ে আমি এখন কথা বলবো না, এইটা আমি আপনাদেরকে চেষ্টা করতে বলবো। তো আজকে যেহেতু এমনিতেই আমার একটু টাইম কনস্ট্রেইন আছে, সো আমি আসলে একটু গল্প স্বল্প বাদ দিয়ে একটু সামনে আগায় যাই। সো গ ঘ দুইটা ম্যাথ আছে, খুবই সহজ করবেন, খুবই সহজ করবেন। আমরা একটু ফ্রিকশন নিয়ে কথা বলতে চাই। ফ্রিকশন, ঘর্ষণ। আমরা কি ঘর্ষণ সম্পর্কে জানি? আমরা কি ঘর্ষণ সম্পর্কে জানি? ফ্রিকশন, আমরা 9 10-এ ঘর্ষণ বল সম্পর্কে হালকা পাতলা পড়ছিলাম। ঘর্ষণ বল সম্পর্কে আমরা 9 10-এ কি হালকা পাতলা পড়ছিলাম, মনে আছে? সিদ্রাতুল জামান করছো, ভেরি গুড, ভেরি গুড করেছো, ধন্যবাদ, ভালোবাসা রইলো, তোরাই আগাচ্ছস ভাই। আচ্ছা, ওকে। তো ফ্রিকশন, এই যে আপনি কি হয়েছে, ইজি ম্যাথ করাচ্ছি নাকি হার্ড ম্যাথ করাচ্ছি? ইজি ম্যাথ না করা হার্ড ম্যাথ কি জানি বলছে। আচ্ছা ফাইন। তো ঘর্ষণ বল কয় প্রকার, বা ঘর্ষণ বল আসলে কি? ঘর্ষণ বল হচ্ছে আপেক্ষিক গতিকে বাধা দেয় এরকম একটা বল। দুইটা বস্তু যদি একটা আরেকটার উপর দিয়ে গতিশীল হইতে চায়, দুইটা বস্তু যদি কি হয়, দুইটা বস্তু আমি চিন্তা করলাম যে এইখানে মনে করো আমার একটা বস্তু আছে, এইটা হচ্ছে ধরো বি নামক একটা বস্তু, আর এইটার উপরে মনে করো এই জায়গায় আরেকটা বস্তু আছে, এইটা মনে করো হচ্ছে এ নামক একটা বস্তু। এই মনে করো আমার দুইটা বস্তু আছে, এইটা হচ্ছে এ বস্তু, এইটা হচ্ছে বি বস্তু। এখন এই বি বস্তুটার উপরে কি করছি আমি, এই বি বস্তুটার উপরে আমি একটা বাহ্যিক বল প্রয়োগ করছি, একটা এক্সটার্নাল ফোর্স চাপাইছি। এই এক্সটার্নাল ফোর্স যখন চাপাইছি তখন এইটা একটু বুঝেন। দেখেন, এইটা আমরা নিউটনের থার্ড ল থেকে বলছি না যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। এই যে তল দেখা যাচ্ছে এ আর বি এর স্পর্শ তল, এই যে এ আর বি এর স্পর্শ তল দেখতে পাচ্ছিস, এই যে গোলাপি আর হলুদটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এদের স্পর্শ তল। এই স্পর্শ তলের মধ্যে ঘর্ষণ বলও তৈরি হয় দুইটা। এই স্পর্শ তলের মধ্যেও কি হয়, ঘর্ষণ বল তৈরি হয় দুইটা। এই বি বস্তুটাকে যখন সামনের দিকে ধাক্কা দিছি এক্সটার্নাল ফোর্স দিয়ে, তখন এই বি বস্তুটার উপর একটা ঘর্ষণ বল তৈরি হয়। বি বস্তুটার উপর ঘর্ষণ বলটা কোন দিকে তৈরি হয়, বি বস্তুটার উপর ঘর্ষণ বলটা তৈরি হয় হচ্ছে বাম পাশে। দ্যাট মিন্স এই পাশে কি আসে, এই পাশে আসে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স কার উপরে, বি এর উপরে, কার দ্বারা, এর দ্বারা। ফ্রিকশন ফোর্স অন বি আপন এ, বি বস্তুর উপর একটা ঘর্ষণ বল তৈরি হয় এ বস্তুর দ্বারা। সিমিলার, সেম টাইপের একটা ঘর্ষণ বল এই দিকেও তৈরি হয়। এইটা তৈরি হয় কার উপরে, এইটা তৈরি হয় হচ্ছে ফ্রিকশন ফোর্স তৈরি হয় এ বস্তুটার উপরে বি বস্তুর দ্বারা। এবং এই দুইটা ফোর্সের ভ্যালু আসলে সমান এবং বিপরীতমুখী। এই দুইটা ফোর্সের ভ্যালু কি, এই দুইটা ফোর্সের ভ্যালু সমান এবং বিপরীতমুখী। তো এই যে সমান ও বিপরীতমুখী দুইটা ফোর্স, এখন আমরা এই দুইটা ফোর্সকে নিয়ে কাজ করি না। কেন আমরা দুইটা ফোর্সকে নিয়ে কাজ করি না? ওই যে মোস্ট অফ দ্য টাইম আমরা একটা বস্তুর উপর লব্ধি বল কত বা একটা বস্তুর গতি কত, আমরা হচ্ছে সেইটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলতে চাই। তো এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা হচ্ছে ওই শুধুমাত্র একটা ঘর্ষণ বল নিয়ে কাজ করি, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে জাস্ট নর্মাল কথাবার্তা। আচ্ছা, এখন কথা হচ্ছে ঘর্ষণ বল কয় প্রকার।
আপনাদের বইতে ঘর্ষণ বল নিয়ে কি প্রকারভেদের কথা কোথায় কি বলা আছে জানি না, মনে রাখবেন ঘর্ষণ বল হচ্ছে 4 প্রকার। ঘর্ষণ বল কয় প্রকার? ঘর্ষণ বল হচ্ছে 4 প্রকার। ভেরি গুড। রাস্তায়ও 2টা ঘর্ষণ হয়। হ্যাঁ, গাড়ির চাকা রাস্তার উপর ঘর্ষণ বল দেয়, রাস্তা গাড়ির চাকার উপর ঘর্ষণ বল দেয়। ঘর্ষণ বল 4 প্রকার। ঘর্ষণ বল 4 প্রকার, যদি জানতে ইচ্ছা হয় এই হচ্ছে ঘর্ষণ বলের 4 প্রকার। স্থিতি ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল, আবর্ত ঘর্ষণ বল, প্রবাহীর ঘর্ষণ বল। কিন্তু আমরা মেইনলি পড়ি হচ্ছে এই 2টা নিয়ে আমাদের বেশি কাজ। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বল এবং গতীয় ঘর্ষণ বল বইতে কি দেওয়া আছে এগুলো আমাকে বললেন না, বইতে কি দেওয়া আছে আমাকে এগুলো বললেন না, ঠিক আছে? আচ্ছা, এই যে আসেন স্থিতি ঘর্ষণ বল এবং গতীয় ঘর্ষণ বল কোনটা কখন ব্যবহার হয় বা এদের মধ্যে আসলে সম্পর্ক কি, এগুলা নিয়ে আমাদের কিছু কথাবার্তা আছে। তাহলে আসেন এগুলা নিয়ে যদি কিছু কথাবার্তা আমি বলে ফেলি, তাইলে আমি এই জায়গা দিয়ে একটা ছকটকের মতো বানাচ্ছি, আপনারাও এটা বানাবেন খাতার একটা সুন্দর ফ্রেশ পেজে। তাহলে এইখানে আমি বললাম হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, এইটাকে আমরা লিখি হচ্ছে এফ অফ এস দিয়ে, আর এই পাশে আমরা কি বলবো? এই পাশে আমরা বলবো হচ্ছে গতীয় ঘর্ষণ বল, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স, এইটাকে আমরা বলবো হচ্ছে এফ অফ কে দিয়ে। এবং কাইনেটিক ফ্রিকশনাল ফোর্সটা আসলে ইজি, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্সটা ইজি, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা কঠিন। তো এইটা আমরা একসাথে মিলায় পড়বো। তাহলে একটু একটু করে দেখি। ফার্স্ট কথা হচ্ছে কোনটা কখন কাজ করবে, কোন ফোর্স কখন কাজ করবে, আমরা এইটা নিয়ে কথা বলবো। তাহলে গতীয় ঘর্ষণ বল কখন কাজ করবে? গতীয় ঘর্ষণ বল কাজ করবে বস্তুর আপেক্ষিক গতি থাকলে। বস্তুর কি থাকলে? বস্তুর আপেক্ষিক গতি থাকলে, বা সহজে আমি বাংলায় কি বলবো? আমি বলবো হচ্ছে বস্তু চললে। যে বাহির থেকে বস্তুর উপর বল প্রয়োগ করছি, বস্তু গতিশীল হয়েছে, বস্তু চলতেছে, তাহলে এইটাকে আমরা কি বলবো? তখন কোন ঘর্ষণ বল কাজ করবে? তখন কাজ করবে হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। তখন কোন ঘর্ষণ বল কাজ করবে? তখন কাজ করবে হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, ঠিক আছে? আচ্ছা, সরি, গতীয় ঘর্ষণ বল। বাইরে থেকে বল প্রয়োগ করছি, বস্তু চলতেছে, বাইরে থেকে বল প্রয়োগ করছি, বস্তু চলতেছে, বস্তুর মধ্যে কোন ঘর্ষণ বল কাজ করবে? গতীয় ঘর্ষণ বল। কিন্তু বাইরে থেকে বল প্রয়োগ করছি, বস্তু চলছে না, এইটাকে এক তো আমি বলতে পারি বস্তু স্থির, এরপরে আমি বলতে পারি হচ্ছে আপেক্ষিক গতি নেই, অথবা আমাদের বইতে এই টার্মটাকে কিভাবে বলে জানোস? আমাদের বইতে এই টার্মটাকে বলে হচ্ছে চলার উপক্রম করলে। কি বলে ভাই? আমাদের বইতে এটাকে বলে হচ্ছে চলার উপক্রম করা। এই যে উপক্রম, এই ব্যাপারটা কি জানোস? এইটা হচ্ছে, মনে কর এইটাকে বলে হচ্ছে টেন্ডেন্সি। আমার একটু টেন্ডেন্সি হচ্ছে, আমার একটু বার্গার খাইতে টেন্ডেন্সি হচ্ছে, কিন্তু পকেটে টাকা নাই, তাইলে বার্গার খাওয়া হবে না, অথবা বার্গার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হোয়াটএভার। সো এই যে ইচ্ছা, টেন্ডেন্সি, চলার উপক্রম করতেছে, বাট আলটিমেট কথা কি? বস্তু স্থির। আলটিমেট কথা কি ভাই? আলটিমেট কথা হচ্ছে বস্তু স্থির। আচ্ছা, এরপরে চলে আসি গতীয় ঘর্ষণ বলটা আসলে কি? গতীয় ঘর্ষণ বল একটা নির্দিষ্ট রাস্তা এবং নির্দিষ্ট বস্তুর জন্য, একটা নির্দিষ্ট রাস্তা, বা এটাকে রাস্তা না বলে কি বলা যায়? রাস্তা বা তল, এবং একটা বস্তুর জন্য গতীয় ঘর্ষণ বল কনস্ট্যান্ট। গতীয় ঘর্ষণ বল কি হবে? গতীয় ঘর্ষণ বল সবসময় ধ্রুব থাকবে। গতীয় ঘর্ষণ বল কি হবে? গতীয় ঘর্ষণ বল সবসময় ধ্রুব থাকবে। গতীয় ঘর্ষণ বল সবসময় কি থাকবে? ফিক্স থাকবে। এবং এই যে গতীয় ঘর্ষণ বল আছে, এটার একটা সূত্র আছে এফ অফ কে। এই এফ অফ কে সমান কি? এফ অফ কে সমান হচ্ছে মিউ কে ইন্টু এন। এন মানে কি? এন মানে হচ্ছে ওই যে অভিলম্ব প্রতিক্রিয়া বল। এন মানে কি? এন মানে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। তো এই যে মিউ কেটা দেখতে পাচ্ছি, এই মিউ কে সমান কি? এই মিউ কে সমান হচ্ছে
গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এই মিউ কে সমান কি? এই মিউ কে সমান হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এইটুকু আশা করি বুঝি সবাই। সো একটা নির্দিষ্ট রাস্তা বা একটা নির্দিষ্ট তলের জন্য, ধরো এই হচ্ছে একটা রাস্তা, এর উপর এই বস্তুটা গতিশীল, তুমি এখানে যত বলই প্রয়োগ করো না কেন, বস্তুটার ত্বরণ যত বেশি হোক, বস্তুটা উড়ে উড়ে যাক, মানে উড়ে গেলে তো আর হবে না, মানে বস্তুটা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে গতিশীল আর বস্তুটা 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে গতিশীল, যত ভেলোসিটিতেই গতিশীল হোক না কেন, গতীয় ঘর্ষণ বলের মান সবসময় ফিক্স থাকবে। গতীয় ঘর্ষণ বল একটা নির্দিষ্ট বস্তুর উপর সবসময় ফিক্স থাকবে। এর না বলে আর বলা যাবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমরা শুরুতে কথা বলেছি। এইটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। এইটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। এইটাকে আপনি নর্মাল রিঅ্যাকশন ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স যে কোনোটা দিয়ে লিখতে পারেন। ক্লাস করবেন না তো আপনারা, আপনারা এক ক্লাসে এসে চিন্তা করবেন আজকে নিউটনীয় বলবিদ্যা খাইলাবো। আসেন, স্থিতি ঘর্ষণ বল, ভেরি কনফিউজিং, আপনার দাদা ঠাকুররা এইসব ভুল করছে। স্থিতি ঘর্ষণ বলের কথা হচ্ছে যে একটা নির্দিষ্ট বস্তু, এখান থেকে কপি পেস্ট মারবো, একটা নির্দিষ্ট বস্তু বা তলের জন্য, একটা নির্দিষ্ট বস্তু বা তলের জন্য, রাস্তার জন্য স্থিতি ঘর্ষণ বল কনস্ট্যান্ট না। এইটা কি হয়? এইটা হচ্ছে অটো অ্যাডজাস্ট করে। আমরা দেখবো সামনে গিয়ে এটা কি করে। এইটা হচ্ছে অটো অ্যাডজাস্ট করে, অটো বৃদ্ধি পায়। প্রযুক্ত বলের মান বৃদ্ধি পাইতে থাকলে বুঝাই দিব সামনে, আপাতত বুঝে নাও, আমরা সামনে যাব। এন হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। অভিলম্ব প্রতিক্রিয়া বল। সো স্থিতি ঘর্ষণ বল কখনোই ফিক্সড কিছু না, স্থিতি ঘর্ষণ বল পরিবর্তন হয়। এবং তুমি যদি তোমার বইতে কোনো জায়গায়, এরকম সূত্র দেখো যে স্থিতি ঘর্ষণ বল এফ অফ এস সমান হচ্ছে মিউ এস ইন্টু এন বা মিউ এস ইন্টু আর, তুমি যাই দেখো, এফ অফ এস সমান মিউ এস ইন্টু এন বা এফ অফ এস সমান হচ্ছে মিউ এস ইন্টু আর, যাই দেখো না কেন, এইগুলা একদম এক টানে কাইটে ফেলবা। এইগুলা প্রচন্ড ভুল কথা। স্থিতি ঘর্ষণ বলের কোনো সূত্র নাই, স্থিতি ঘর্ষণ বলের কোনো সূত্র নাই। কেউ এটা বলতে পারবে না এটা স্থিতি ঘর্ষণ বলের সূত্র, নো ওয়ান। স্থিতি ঘর্ষণ বলের ভাই কি নাই? স্থিতি ঘর্ষণ বলের কোনো সূত্র নাই। তাহলে কি আছে ভাই? এই জায়গায় আছে একটা নতুন টার্ম, যেটাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। এইটাকে বলে সীমান্তিক ঘর্ষণ বল। এইটা কি? এইটাকে আমরা লিখতে পারি এফ লিমিটিং। এই এফ লিমিটিং সমান কি? এফ লিমিটিং সমান হচ্ছে মিউ এস ইন্টু এন। এইটা কি? এইটাকে বাংলায় বলে কি ভাই? এইটাকে বাংলায় বলে হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বল। আর ইংলিশে কি বলে? ইংলিশে বলে হচ্ছে এফ এস এর, স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। স্থিতি ঘর্ষণ বলের কি? স্থিতি ঘর্ষণ বলের হচ্ছে সর্বোচ্চ মান। সো ঘর্ষণ বলের মান যেটা হচ্ছে আমার স্থিতি ঘর্ষণ বল, এই স্থিতি ঘর্ষণ বলের মান 0 থেকে সীমান্তিক ঘর্ষণ বল পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। অর্থাৎ আমি কি বলতেছি? আমি বলতেছি হচ্ছে এই যে আমার স্থিতি ঘর্ষণ বল আছে, এইটা 0 থেকে শুরু করে লিমিটিং যে ফোর্স আছে বা সীমান্তিক ঘর্ষণ বল আছে বা সীমান্তিক ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, এইটার মাঝখানে যে কোনো কিছু হইতে পারে। এটাকে আমরা বলি হচ্ছে লিমিটিং। লিমিটিং মানে সীমান্তিক। এল মানে লো হইতে পারে, বাট এল মানে লিমিটিংও তো হইতে পারে, তাই না? তো এইটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বল, এইটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। এইটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। সো এইটার সূত্র হচ্ছে মিউ এস ইন্টু এন। কিন্তু স্থিতি ঘর্ষণ বলের মান
কোনো সূত্র নাই, স্থিতি ঘর্ষণ বল অ্যাডজাস্ট করে, নিজের মতো অ্যাডজাস্ট করে। আমরা যখন পড়বো, আজকে হয়তো পড়বো না, আমরা আজকে কালকে মিলায় পড়বো, তখন আমরা দেখবো স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। ঠিক আছে, আচ্ছা। সো লাস্ট এখানে একটা ছোট্ট কথা আমি যদি বলে দেই, এটাকে ছোট করবো কেমনে? এটাকে ছোট করার তো আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না। কোন চিপা দিয়ে ধরলে এটা ছোট হবে? ওকে, নাইস। বুঝি এটুকু? আচ্ছা, ওকে, লাস্ট কথা বলি, গতীয় ঘর্ষণ বল। গতীয় ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? গতীয় ঘর্ষণ বল কাজ করে হচ্ছে আপেক্ষিক গতির বিপরীত দিকে। গতীয় ঘর্ষণ বল কোন দিকে কাজ করে ভাই? গতীয় ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল কাজ করে হচ্ছে আপেক্ষিক গতির বিপরীত দিকে। গতীয় ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? গতীয় ঘর্ষণ বল কাজ করে হচ্ছে আপেক্ষিক গতির বিপরীত দিকে। নিচে নেমে যাচ্ছিস কেন? গতীয় ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? গতীয় ঘর্ষণ বল কাজ করে হচ্ছে আপেক্ষিক গতির বিপরীত দিকে। গতীয় ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? এফ কে কাজ করে আপেক্ষিক গতির বিপরীতে। এফ কে কাজ করে আপেক্ষিক গতির বিপরীতে। আর স্থিতি ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? স্থিতি ঘর্ষণ বল কাজ করে বোধহয়, সিলেক্ট ক্লিক করে, স্থিতি ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? স্থিতি ঘর্ষণ বল কাজ করে হচ্ছে, আরে এটা কে রে আমাকে টেকনোলজি শিখাই দিল, কি যে ভাল লাগলো। আই লাভ ইউ, আই লাভ ইউ। যে জীবন যুদ্ধে আগায় গেলাম, জীবন যুদ্ধে কত আগায় গেলাম তোরা জানোস? কে জানি আমাকে জীবন যুদ্ধে আগায় দিল। ওর নামটা মনের মণিকোঠায় লিখে রাখতে হবে। ওকে, সো গতীয় ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? আপেক্ষিক গতির বিপরীতে। আর স্থিতি ঘর্ষণ বল কাজ করে কোন দিকে? স্থিতি ঘর্ষণ বল কাজ করে গতির উপক্রমের বিপরীতে। স্থিতি ঘর্ষণ বল কাজ করে কোন দিকে? স্থিতি ঘর্ষণ বল কাজ করে গতির উপক্রমের বিপরীতে। বুঝি? সানিয়া তাবাসসুম, থ্যাংক ইউ। ওকে, বুঝতে পারছি। সো এই হচ্ছে দেশের অবস্থা। এই যদি দেশের অবস্থা হয়, আমাদের ক্লাস টাইম প্রায় শেষের দিকে, আমরা আসেন চট জলদি একটা দুইটা ম্যাথ একটু দেখে ফেলি। সো এই জায়গায় আমি চিন্তা করলাম হচ্ছে আমার একটা অনুভূমিক তল আছে, তাহলে এই অনুভূমিক তলের উপর, এই অনুভূমিক তলের উপর আমরা কি করলাম ভাই? এই অনুভূমিক তলের উপর আমি ধরে নিলাম যে এখানে কি আছে, এখানে হচ্ছে একটা 6 কেজি ভরের বাটখারা আছে। সো এই 6 কেজি ভরের বাটখারার উপর আমরা কি করছি? এই 6 কেজি ভরের বাটখারার উপরে আমি হচ্ছে বাম পাশে হচ্ছে 50 নিউটন হচ্ছে বল প্রয়োগ করছি। আমার এক্সটার্নাল ফোর্স কত? আমার এক্সটার্নাল ফোর্স হচ্ছে 50 নিউটন। তাইলে আমার এই জায়গায় গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউকে দেওয়া আছে কত? মিউকে দেওয়া আছে হচ্ছে 0.2। আমরা কি বাইর করতে চাই? আমরা বের করতে চাই হচ্ছে বস্তুর ত্বরণ কত। আমরা কি বের করতে চাই বাবু? আমরা বের করতে চাই হচ্ছে বস্তুর ত্বরণ কত। বুঝতে পারছেন? চলার উপক্রম মানে হচ্ছে চলতে চাওয়া, টেন্ডেন্সি, উপক্রম। যেমন ধরো আমাকে কেউ একজন বল প্রয়োগ করছে, কিন্তু আমি চলি নাই, এই চলতে চাইছি কিন্তু মুভ করি নাই। সো উপক্রম মানে কি? উপক্রম মানে হচ্ছে টেন্ডেন্সি, চলতে চাওয়া।
উপক্রম মানে কি? উপক্রম মানে হচ্ছে টেন্ডেন্সি বা চাওয়া, চলতে চাওয়া, বস্তুটা চলতে চাইছে। সো চলার উপক্রম, এই চলার উপক্রম মানে কি? চলার উপক্রম মানে আসলে বস্তু স্থির আছে। চলার উপক্রম মানে কি? চলার উপক্রম মানে বস্তু আসলে স্থির আছে। ভেরি গুড, মানুষজন আমাকে ত্বরণের ভ্যালুর অ্যান্সার দিয়ে দিচ্ছে। তো এই যে ত্বরণের ভ্যালুর অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তো এইখান থেকে আমরা খেয়াল করি ঘটনা কি ঘটছে। ঘটনা খুব প্লেন এন্ড সিম্পল, বাইরের দিকে একটা বল প্রয়োগ করছি, তাইলে এই বস্তুটাকে পৃথিবীর নিচের দিকে টানতেছে। ডব্লিউ ইকুয়ালস টু mg, দ্যাট মিনস হচ্ছে 6 × 9.8 নিউটন। এই বস্তুর উপর একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করতেছে, এইটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স। তো এই নর্মাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু কত? সেম, 6 × 9.8 নিউটন। তাইলে এইখান থেকে স্থিতি ঘর্ষণ বল, বস্তু বাম পাশে ডান পাশে টান খাইছে, তাইলে স্থিতি ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? গতীয় ঘর্ষণ বল কাজ করবে হচ্ছে বিপরীতে। গতীয় ঘর্ষণ বল কোন দিকে কাজ করলো? গতীয় ঘর্ষণ বল কাজ করলো হচ্ছে বিপরীতে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে সামেশন অফ এফ। আচ্ছা, কোনো একটা বস্তু সব দিন সব সময় নাও চলতে পারে, সো বস্তু চলবে কিনা? বস্তু চলবে, এটা আমাদের আসলে একবার ট্রাই করে দেখলে ভালো। বস্তু চলবে, এটার গ্যারান্টি কি জানো? যখন তোমার এক্সটার্নাল ফোর্সের ভ্যালু লিমিটিং ফ্রিকশনাল ফোর্সের চাইতে বেশি হবে, সীমান্তিক ঘর্ষণ বল, সীমান্তিক ঘর্ষণ বলের চাইতে বেশি হবে। সো তুমি জাস্ট একবার ট্রাই করে দেখতে পারো যে সীমান্তিক ঘর্ষণ বলটা কত। সীমান্তিক ঘর্ষণ বল, আচ্ছা মিউ এস এর ভ্যালু আমার এখানে দেওয়া নাই, সো এখানে এটা লাগবে না, বাট এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? সো আমার সীমান্তিক ঘর্ষণ বল এখানে দেওয়া নেই, এটা আমার লাগবে না, আমার শুধু মিউ কে দেওয়া আছে। তাহলে আমরা অঙ্ক করে ফেলতে পারি। তাহলে আমরা কি লিখতে পারবো? সামেশন অফ এফ সমান কি? সামেশন অফ এফ সমান এম এ সামেশন অফ এফ। ডান পাশে কি আছে? এফ এক্সটার্নাল, এটা ডান পাশে, তাইলে পজিটিভ ঘর্ষণ বল কোন দিকে লাগছে ভাই? বাম পাশে। ডানে গেলে পজিটিভ, বামে আসলে নেগেটিভ। তাইলে এফ অফ এক্সটার্নাল মাইনাস গতীয় ঘর্ষণ বল সমান হচ্ছে এম ইন্টু এ, বা এইখান থেকে লিখতে পারবো এক্সিলারেশন সমান এফ এক্সটার্নাল মাইনাস এফ কে সমান কি লেখা যায় ভাইয়া? এফ কে সমান লেখা যায় মিউ কে ইন্টু আর ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই এম। তাইলে এফ এক্সটার্নাল কত পাবো? এফ এক্সটার্নাল হচ্ছে 50 নিউটন মাইনাস মিউ কে কত? মিউ কে হচ্ছে 0.2, মিউ কে হচ্ছে 0.2। আচ্ছা, এখানে আর লেখেন এন লেখেন একই কথা, সো আর আর এন লেখেন একই কথা, সো মিউ কে ইন্টু এন। তাহলে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কত? নর্মাল রিঅ্যাকশন ফোর্স হচ্ছে 6 × 9.8 ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 6। বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে 6। তাহলে এইখান থেকে বসায় দিলে ওইটা কত আসে? 50 মাইনাস 0.2 ইন্টু 6 ইন্টু 9.8 করলে আসে এইটা, ডিভাইড বাই 6 করলে আসে হচ্ছে 6.37। তাইলে এইখান থেকে কত চলে আসছে? এইখান থেকে আসছে 6.37 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 6.37 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝি? গুড, ভেরি গুড। ওকে, আর একটা প্রবলেম তাইলে একটু দেখে ফেলি চট করে। তো এইবার আমি চিন্তা করলাম আমার যে অনুভূমিক তলটা আছে, এই অনুভূমিক তলের উপর একটা বাক্স বা বাটখারা দেওয়া আছে। এই বাক্স বা বাটখারাটার উপর এইবার আমি বল প্রয়োগ করছি, একটা প্রয়োগ করছি এই বরাবর অনুভূমিক বরাবর, আর আরেকটা প্রয়োগ করছি হচ্ছে আমি এই বরাবর। তো আমি দুইটা বল প্রয়োগ করছি। সো হরাইজন্টালি আমি ধরে নিলাম যে এই পাশে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, আর এইখানে ধরে নিলাম হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি হচ্ছে 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। এবং এইখানে বস্তুর ভর কত? এইখানে বস্তুর ভর আগের মতো ধরে নিলাম 6 কেজি, বস্তুর ভর ধরে নিলাম 6 কেজি। তাইলে এইখান থেকে ধরে নিলাম গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ধরে নিলাম গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.2। আমরা কি বাইর করতে চাই? আমরা বের করতে চাই হচ্ছে বস্তুর ত্বরণ কত। আমরা কি বাইর করতে চাই বাবু? আমরা বের করতে চাই হচ্ছে বস্তুর ত্বরণ কত।
ঠিক আছে? ওজনের চেয়ে ফোর্স কম হইলে কোনো সমস্যা নাই তো? ওজন আর ফোর্স একই সরল রেখায় কাজ করে না। ওজন কাজ করে নিচের দিকে, ফোর্স কাজ করে সামনের দিকে, তাই না? ওজন আর ফোর্স তো দুই দিকে কাজ করে। ওজন কাজ করতেছে কোন দিকে? ওজন কাজ করতেছে নিচের দিকে। ফোর্স কাজ করতেছে কোন দিকে? ফোর্স কাজ করতেছে হচ্ছে সামনের দিকে। ফোর্স কাজ করতেছে হচ্ছে সামনের দিকে। তো এটা করেন দেখি। সেভেন 7.87 বলে ফেলছে ইয়ামিন। ওকে, জিরো জিরো আসে না বোধহয়, জিরো আসে না বোধহয়। মাইনাস আসার কথা নাই। আচ্ছা কি হয়েছে? সিলেক্ট ক্লিক জুম আউট করেন। আমি হলাম কালকের ছেলেটা, বান্দরবনে বাসা, এখন চট্টগ্রাম সিটি কলেজে পড়ি। আচ্ছা ওকে, কে সাহায্য করছে? আই লাভ ইউ, তোরা সবাই আমাকে সাহায্য করছিস। আমাকে নুসরাত, শাহাদাত, রাজশ্রী, শাকিল, রজত কান্তি, তানিয়া, নিশাদ সবাই সাহায্য করছে। মানুষের অ্যান্সার জিরো কেমনে আসে, মানুষের ত্বরণের মান নেগেটিভ কেমনে আসে, কি আন্দাজে আন্দাজে অ্যান্সার দিচ্ছস? মাইনাস আসে না, মাইনাস আসে না বস, মাইনাস আসে না। পয়েন্ট টু মিউ কে ইন্টু আর, মাইনাস আসে না, মাইনাস আসে না। ওকে আসেন আমরা দেখি, আসেন আমরা দেখি। তো এইখানে ফার্স্ট কথা হচ্ছে যা কিছু আনত তলে থাকবে সেগুলাকে আমরা উপাংশে ভাগ করব। তো সেটাতে যাওয়ার আগে খেয়াল করেন, এই যে বস্তুটা আছে 6 কেজি ভরের বস্তু না 2 কেজি ভরের বস্তু, সো এই বস্তুর একটা ওয়েট ডেফিনেটলি কাজ করতেছে। সো এই হচ্ছে এর ওয়েট, ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে 6 ইন্টু 9.8 নিউটন, কোনো ডাউট নাই। বস্তুটা অনুভূমিক তলের উপর আছে, সো এই তল ওকে একটা অভিলম্বিক প্রতিক্রিয়া বল দিচ্ছে। সো এই হচ্ছে ওর অভিলম্বিক প্রতিক্রিয়া বল, যেটা হচ্ছে ওর নর্মাল রিঅ্যাকশন ফোর্স। আচ্ছা এখন এই 10 নিউটন এক্স এক্সিস বরাবর আছে, 10 নিউটনে কোনো প্যারা নাই। কিন্তু এই যে মনে করো গাট 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 গাট, এখানে 2 নিউটন আছে, তাইলে এই 2 নিউটনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এই 2 নিউটনকে আমাকে দুইটা উপাংশে ভাগ করা লাগবে। তাহলে এই 2 নিউটন অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কজ উপাংশ, তাহলে 2 নিউটনের অনুভূমিক বরাবর উপাংশ কি? অনুভূমিক বরাবর উপাংশ হচ্ছে 2 কজ 45 ডিগ্রি, এবং এই 2 নিউটনের উলম্ব বরাবরও একটা উপাংশ থাকবে। তাইলে এই উলম্ব উপাংশের মান কত আসবে? উলম্ব উপাংশের মান আসবে হচ্ছে 2 সাইন 45 ডিগ্রি। আচ্ছা তো এখন বুঝেন, এই যে বস্তুগুলো আমাদের আছে, কখনো কখনো এরকম হইতে পারে বস্তু উপরে উঠে যাইতে পারে, এটা তোমাকে জিজ্ঞেস করবে স্পেশালি। নরমালি আমরা কি চিন্তা করি? নরমালি আমরা চিন্তা করি বস্তু ওয়াই এক্সিস বরাবর উপরে যাচ্ছে না। তো বস্তু ওয়াই এক্সিস বরাবর উপরে যাচ্ছে না, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে আসলে সামেশন অফ এফ ওয়াই এর ভ্যালু জিরো। কেন? কারণ বস্তু উপরে বা নিচে যাচ্ছে না, উপরে বা নিচে যাচ্ছে না। উপরে বা নিচে গেলে ওয়াই এক্সিস বরাবর একটা বল থাকতো। এখন এই যে বস্তুটা আছে, এই বস্তুটা তো এরকম সাই করে উপরে উঠে যাচ্ছে না বা কোনাকুনি চলে যাচ্ছে না। সো এই জন্য ওয়াই এক্সিস বরাবর, আহমদুল্লাহ বলছে ত্বরণের মান নাকি জিরো, তাইলে হইতে পারে ত্বরণের মান জিরো, দেখা যাক আমরা দেখি। তাহলে বস্তু উপরে বা নিচে যাচ্ছে না, সেই জন্য সামেশন অফ এফ ওয়াই এর ভ্যালু কি? জিরো। সো সামেশন অফ এফ ওয়াই জিরো মানে কি? ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে দুইটা ফোর্স, নিচের দিকে একটা ফোর্স, তাইলে উপরের দিকে দুইটা ফোর্স, তাইলে এন প্লাস হচ্ছে 2 সাইন 45 ডিগ্রি, এইটা ইকুয়ালস টু হচ্ছে এমজি, দ্যাট মিনস 6 ইন্টু 9.8, বা এইখান থেকে এন সমান কি আসবে? এন সমান আসবে 6 ইন্টু
9.8 মাইনাস এটা ওই পাশে গেলে 2 সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2, তার মানে ওখানে শুধু √2 থাকে, তাহলে 6 × 9.8, 6 × 9.8 মাইনাস √2 করলে আসে হচ্ছে 57.39, বা আমার নর্মাল রিঅ্যাকশন ফোর্স কত আসছে? নর্মাল রিঅ্যাকশন ফোর্স আসছে হচ্ছে 57.39 নিউটন। এটা সবার সাথে মিলছে? এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছেন ভাই? ভাই বোন সবাই এইটুক পর্যন্ত বুঝতে পারছেন? কেন সামেশন অফ এফ ওয়াই এর ভ্যালু 0? কারণ বস্তু ওয়াই এক্সিস বরাবর ঘর্ষণের অঙ্কে বস্তু ওয়াই এক্সিস বরাবর উপরে উঠে যায় না বা নিচে নামে না, এই জন্য সামেশন অফ এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। এইটুকু বুঝছি? আচ্ছা ফাইন ফাইন। আচ্ছা তাহলে এন এর ভ্যালু আমরা পাইছি। তাহলে এন এর ভ্যালু যদি আমরা পাই তাহলে আমরা গতীয় ঘর্ষণ বল কি পেয়ে যাব? এফ অফ কে সমান কি? এফ অফ কে সমান হচ্ছে মিউ কে ইন্টু এন। তাইলে মিউ কে এর ভ্যালু কত? মিউ কে এর ভ্যালু হচ্ছে 0.2 ইন্টু এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 57.39। তাইলে এইটা ক্যালকুলেশন করলে আমার কত আসবে? এইটা ক্যালকুলেশন করলে কত আসবে? এইটা ক্যালকুলেশন করে তুই দেখ, তাহলে এইটা হচ্ছে নিউটন। তার মানে এইটা আসবে হচ্ছে 12 দশমিক সামথিং, দেখি 57.39 ডিভাইডেড বাই ইন্টু 0.2, সো এইটা আসে হচ্ছে 11.478, 11.478 নিউটন। এই হচ্ছে আমার 11.4। আরে সাবাস, একদম বরাবর মিলে গেছে নাকি? একদম বরাবর মিলে গেছে। আচ্ছা বুঝতে পারছি কেন আসলে এরকম হয়েছে। যাক, জোশ জোশ। তো এটা কি? এই হচ্ছে 11.478 আমরা পাইছি। আচ্ছা তাহলে এইবার খেয়াল করেন, আমরা এক্স এক্সিস বরাবর সামনের দিকে কয়টা ফোর্স পাই? এক্স এক্সিস বরাবর সামনের দিকে ফোর্স পাই দুইটা, তাহলে এই দুইটা ফোর্স পজিটিভ। এবং এক্স এক্সিস বরাবর পিছন দিকে কে কাজ করবে? পিছন দিকে কাজ করবে হচ্ছে গতীয় ঘর্ষণ বল। পিছন দিকে কে কাজ করবে? গতীয় ঘর্ষণ বল। তাহলে এইবার আমি কি লিখবো? এইবার আমি লিখবো হচ্ছে সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু কি? সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু এম এ। তাহলে সামেশন অফ এফ এক্স, এক্স এক্সিস বরাবর কয়টা ফোর্স? ডান পাশে দুইটা ফোর্স। তাইলে আপনি কি লিখবেন? আপনি লিখবেন হচ্ছে 10 প্লাস 2 cos 45, 10 প্লাস 2 cos 45 ডিগ্রি মাইনাস এই পাশে লিখবেন এফ কে সমান সমান লিখবেন এম ইন্টু এ। বা এইখান থেকে আমরা একটু দেখি 10 প্লাস 2 cos 45, এইটা করলে আসে হচ্ছে 11.41। আচ্ছা তাইলে আচ্ছা এই জন্য আর কি একটু ঘেরকে হয়ে গেছে। তার মানে আসলে বস্তু এখানে গতিশীল হবে না। তো তার মানে এখানে আসলে অভিলম্ব প্রতিক্রিয়া বল কমে গেছে। 1 মিনিট, অভিলম্ব প্রতিক্রিয়া বল আমার আগেরটায় কত ছিল? অভিলম্ব প্রতিক্রিয়া বল আমার এখানে 50 নিউটন ছিল। 50 নিউটনের বদলে 50 নিউটনের বদলে আপনি 10 নিউটন লিখছেন। কারেকশন এন এর সাথে উপাংশের যোগ হবে। এই যে উপাংশের যোগ করছি বস, উপাংশের যোগ করে এন এর মান বের করছি, উপাংশের যোগ করে এন এর মান বের করছি। আচ্ছা এখানে একটু কারেকশন করছি, কারণ জীবন তো এরকমই, জীবনে কারেকশন করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে এই পাশে আমার এক্স এক্সিস বরাবর প্রযুক্ত বলের মান কত? প্রযুক্ত বলের মান হচ্ছে 50 নিউটন। জাস্ট একটু কারেকশন করে দিচ্ছি আর কি। তাইলে এইটা কত ছিল ভাই? এইটা ছিল হচ্ছে 50 নিউটন। তোমরা যারা যারা জিরো আসছে বা মাইনাস আসছে ভেরি গুড করেছো, বাট আমি জাস্ট কারেকশন করে নিচ্ছি। তাইলে এইখান থেকে আমরা যদি দেখি 50 প্লাস 2 cos 45 মাইনাস এফ অফ কে কত? 11.478 করলে আসে হচ্ছে 39.936 বা ডিভাইডেড বাই, তাহলে এইটা কত আসে? এইটা আসে হচ্ছে 39.94 সমান সমান এম এর মান কত? এম এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু এ, বা এইখান থেকে এক্সিলারেশন চলে আসবে 6 পয়েন্ট সামথিং, 39.94 ডিভাইডেড বাই 6 করলে আসে হচ্ছে 6.66।
আর আগের বার যে ঘটনা আমরা ঘটাইছিলাম ওইটা যদি হয়, জাস্ট আমি একটু তোমাকে বলে দেই, কখনো যদি এরকম হওয়ার চান্স নাই, বাট যদি এক্সিলারেশনের ভ্যালু নেগেটিভ চলে আসে বা এক্সিলারেশনের ভ্যালু 0 চলে আসে, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে বস্তু স্থির থাকবে। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখেন যে এক্সিলারেশন নেগেটিভ চলে আসে তার মানে আসলে বস্তু গতিশীল হবে না। হ্যাঁ, 7টায় ক্লাস শেষ ছুটি, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। 7টায় আমারও ক্লাস আছে বস, ছুটি। আসেন। কোথায়? এক্ষুনি ছুটি। কে পড়ায় এতক্ষণ? অদ্ভুত ব্যাপার। $2.54 কেমনে হইলো জানি? স্থিতি ঘর্ষণ বলের ম্যাথ পরীক্ষায় দেয় না? দেয়, অবশ্যই দেয়। স্থিতি ঘর্ষণ বল বেশ ইম্পর্টেন্ট, আমরা নেক্সট ক্লাসে পড়বো। -20 হইলে স্থির। এই অঙ্ক ঠিক আছে না? কি হইলো আমি এটা বুঝলাম না তো। 50 + 2 cos 45 -11.478 করলে আসে এইটা। হ্যাঁ ঠিক আছে, ডিভাইড বাই 6। অ্যান্সার ঠিক আছে, 6.66। অ্যান্সার ঠিক আছে বেটা, অ্যান্সার ঠিক আছে। ওকে, কে জানি বলছিস আমাদের এই অ্যান্সার ঠিক আছে, তুই আরেকবার চেক করে দেখিস, না বুঝলে আমাকে গ্রুপে জানাইস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, শেষ করছি আজকের মতো। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।